যেটা দেখেছি যে বিএনপি এখানে বলেছে যে তারা সুকুক বা গ্রিন বাংলাদেশ বন্ডকে তারা গুরুত্ব দিতে চান এবং এখানে প্রায় 50,000 কোটি টাকার একটি ফান্ড তারা গড়ে তুলতে চান 2030 সালের ভিতরে। দেখুন, সুকুক বন্ড নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু পূর্ববর্তী সরকারের প্রতিদ্বন্দ্বী সরকারের সময়কালে সুকুক বন্ড নিয়ে যা হয়েছে সেটি যেন আবার নতুন করে পুনরাবৃত্তি না হয়, আবার এটি যেন আবার নতুন করে অর্থ তুলে নেওয়ার জন্য আবার কোনো মেকানিজম না হয়, সেই জায়গাটিতে আমরা সতর্ক থাকতে বলবো। সুতরাং ফাইন্যান্সিং এর জন্য পুঁজিবাজার ব্যবহার করা, বন্ড মার্কেট ব্যবহার করা সেটা ইতিবাচক, কিন্তু সেটিকে যাতে কোনোভাবেই পূর্ববর্তী সরকারের মতো করে এখান থেকে অর্থ তুলে নেওয়ার জন্য বা বাধ্য করা বিভিন্ন ধরনের এজেন্সিকে এই বন্ডের এই কেনা শেয়ার কেনা সেটির মতো যাতে কোনো একটি কাঠামো না নেয় সেদিকে নজর দিতে আমরা অনুরোধ করব। আমরা মনে করি যে 180 দিনের ভিতরে সরকারের কিছু গ্রিন ক্রেডিট ফ্যাসিলিটি তৈরি করতে পারে বাংলাদেশ ব্যাংক মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকগুলোর সাথে মিলে। অফ ট্র্যাকার রিস্ক যেগুলো রয়েছে সেগুলো কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কাজ করতে পারে, যেহেতু যারা লোন নেন তারা অনেক সময় ঝুঁকিপূর্ণ লোন থাকে তাদের। সানসেট ক্লজ দেওয়া যেতে পারে পুরনো প্রকল্পগুলোর জন্য। ফসিল ফুয়েল ফেজ আউটের জন্য বাইন্ডিং কমিটমেন্ট দেওয়ার দরকার রয়েছে। গ্রিন প্রজেক্ট পাইপলাইন রেজিস্ট্রি করতে পারে, যাতে সেটা এরকম একটা রেজিস্ট্রি করতে পারে যাতে যে কোনো বিনিয়োগকারী বা ফাইন্যান্সিয়ার বা ইনভেস্টর বা বিদেশি কোনো প্রতিষ্ঠান যদি বিনিয়োগ করতে চায় তারা পাইপলাইনের প্রজেক্টগুলো সম্পর্কে তারা ধারণা নিতে পারে। বাংলাদেশ ব্যাংক গ্রিন বন্ড এবং সুকুকের ব্যাপারে কাজ করতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু যেটি বললাম যে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। একই সাথে এখানে আমরা মনে করি যে রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্স ফ্যাসিলিটি ইটকলের সাথে মিলে একটি করা যেতে পারে। ফিসক্যাল স্পেস তৈরি করার জায়গায় কাজ করার সুযোগ রয়েছে এবং লং টার্ম ক্যাপিটাল প্রণয়ন করা সেটিও এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা যদি একই সাথে আমরা ট্রানজিশনের জায়গাটিতে যদি দেখতে পাই তাহলে দেখতে পাই যে হাই আপফ্রন্ট কস্টের জন্য প্রাইভেট সেক্টর এখানে বিনিয়োগ করতে ভয় পান, যদিও ইন্ডাস্ট্রি রেডি আছেন, কিন্তু তারা ইউরোপিয়ান গ্রিন ডিল বা অন্যান্য মার্কেটে যে কন্ডিশনালিটি আসছে অথবা এলডিসি গ্রাজুয়েশন আসলে যে নতুন যে শর্ত আসবে তার কারণে তাদের কিন্তু 50 to 20% তাদেরকে কার্বন ইমিশন কমানোর জন্য কাজ করতে হবে। সুতরাং এই জায়গাটিতে সরকারের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড যেটি রয়েছে বাংলাদেশ ব্যাংকে এটি কাজ করতে পারে, কিন্তু 2 স্টেজ যে অ্যাপ্রুভাল প্রসেস এটির কারণে অনেক সময় আমাদের প্রাইভেট সেক্টর নিরুৎসাহিত হন এবং এখনো ব্যাপক পরিমাণ অর্থ রয়েছে যেটি এখনো তারা ব্যয় করতে পারেনি বাংলাদেশ ব্যাংকের এই রিফাইন্যান্স স্কিমটি, যেখানে আরো কাজ করার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। বিএনপি এছাড়া যেটি বলেছে যে তারা এসএমই গ্যারান্টি স্কিম করতে চায়, ক্রেডিট গ্যারান্টি স্কিম করতে চায়, আর একটি তারা বলেছে কার্বন ট্রেডিং মার্কেট করতে চায়। দেখুন, কার্বন ট্রেডিং মার্কেটে তারা বলেছে যে তার $1 বিলিয়ন প্রতি বছর তারা আয় করতে চায়। দেখুন, এই আয়ের উৎস যেন আবার কয়লা না হয়ে দাঁড়ায়, কেননা বিভিন্নভাবেই কিন্তু আপনি কার্বন ক্রেডিট করতে পারেন এবং আমার কোনোভাবেই যাতে আমার কয়লাকে ব্যবহার করে যাতে এই কার্বন ক্রেডিট আদায়ের যেন কোনো উদ্যোগ এই সরকার না নেন, এবং সে কারণেই আমরা বলেছি যে কয়লা ভিত্তিক যে কোনো উদ্যোগের আমরা বিরোধী। বরঞ্চ এক্ষেত্রে যদি সরকার রিফরেস্টেশন করতে চায়, যেটা বিএনপি গভর্নমেন্টের একটা ইলেকশন ম্যানিফেস্টো, সারা দেশে তারা বলেছে যে তারা কি পরিমাণ গাছ লাগাতে চায়, কত গাছ লাগাতে চায়, 5 কোটি, তারা 25 কোটি গাছ তারা 5 বছরে লাগাতে চান। এই ধরনের উদ্যোগগুলো বরঞ্চ কার্বন ক্রেডিট স্কিমের জন্য তারা ব্যবহার করতে পারে, কিন্তু এটা যেন কোনোভাবে কয়লাকে জাস্টিফাই করার জন্য যাতে কোনো অস্ত্র না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে আমরা আগে থেকেই তাদেরকে সতর্ক করছি। আমি যদি এবার একটু ক্লাইমেট চেঞ্জের দিকে জায়গায়, আপনারা অনেকেই এসেছিলেন আমাদের ক্লাইমেট চেঞ্জের উদ্যোগটির ভিতরে, যেটি সচরাচর যে কথাটি আমরা বলতে চাই যে সরকারের পূর্ববর্তী সরকারের সময় পর্যন্ত আসলে জলবায়ু পরিবর্তন আসলে মূল ভূমিকা মূল কাঠামোর ভিতরে তাদের আসলে ছিল না, এবং সে কারণে যেটা দেখা যায় যে তারা এখনো অবকাঠামো উন্নয়ন বা কর্মসংস্থানকে যেভাবে গুরুত্ব দেন, কিন্তু পরিবেশ বান্ধব এক ধরনের উন্নয়ন সেটি এখনো তাদের মাথার ভিতরে, সাধারণ মানুষের ভিতরে এটি এখনো গুরুত্ব পায় না।
আমরা ইতিমধ্যে যেটা শুনেছি যে এই সরকার এসেই স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো, যে সিটি কর্পোরেশনের প্রশাসকদেরকে তারা নাকি প্ল্যান নিতে বলেছেন এবং তারা গ্রিন ট্রান্সফরমেশনের জন্য এবং গ্রিন গ্রোথের জন্য তারা উদ্যোগ নেওয়ার জন্য বলেছেন সিটি কর্পোরেশনগুলোকে। আমরা এটাকে ইতিবাচক বা সাধুবাদ জানাই। এটা শুধুমাত্র সিটি কর্পোরেশন না, এটা আমরা মনে করি যে এটা ইউনিয়ন পরিষদ, মিউনিসিপ্যালিটি বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, পৌরসভা, তাদের পর্যায়ে এই উদ্যোগগুলো হতে পারে এবং গাছ লাগানোটাও এটা একটা বড় উদ্যোগ, যেটা এই উদ্যোগের অংশ হিসেবে সরকার নিতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জগুলো দেখছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকাল লেভেলে উদ্যোগগুলো কম। আপনার স্মরণ থাকবে যে আমরা এর আগের অনুষ্ঠানটিতে আমরা বলেছিলাম যে এই ধরনের উদ্যোগগুলোর ক্ষেত্রে আরো ডিসেন্ট্রালাইজেশন দরকার। এবং আপনাদেরকে এখনই একটা কথা বলে রাখি, এই আজকের এই সামগ্রিক উপস্থাপনার একটা বড় জায়গা হলো আমরা মনে করি যে এই ঢাকা কেন্দ্রিক সেন্ট্রালাইজড ওয়েতে বাংলাদেশের সামগ্রিকভাবে উন্নয়ন সম্ভব না। আমরা মনে করি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা আরো বেশি বিকেন্দ্রায়িত হওয়া দরকার। এই ধরনের উন্নয়ন কার্যক্রমগুলো একেবারে ইউনিয়ন গ্রাম পর্যন্ত যাতে চলে যায়, এটা আবার এবং সেক্ষেত্রে তাদের অথরিটি দেওয়া, ফাইন্যান্স দেওয়া, এই কাজগুলো যাতে এই সরকার করেন, সেই জায়গাটি আমরা এখানে বলতে চাই। সেটি আমরা এখানে তুলে, ফলে এই ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রেও আমরা মনে করি যে গ্রিন সোসাইটি করা এবং কমিউনিটিকে, লোকাল কমিউনিটিকে ব্যবহার করা এবং সোশ্যাল ইকুইটি নিশ্চিত করা, এগুলো কখনোই করা যাবে না যদি এটা ঢাকা থেকে সচিব বা ঢাকা থেকে ডিপার্টমেন্ট যদি সেখানে লিড করে। এটাকে অবশ্যই করতে হবে পৌরসভার চেয়ারম্যান মহোদয়কে, পৌরসভার বা উপজেলা চেয়ারম্যান মহোদয়কে, অথবা করতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারদেরকে দিয়ে এই কাজটি করাতে হবে। এই কাজে তাদেরকে আগামীতে দক্ষ করাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। বিএনপি কিন্তু ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে অনেক কিছু বলেছে। আপনারা, আমি অনুরোধ করব এই জায়গাগুলো বিএনপিকে আগামী দিনে আপনারা নজরদারির ভিতরে রাখবেন। তার ভিতরে রয়েছে ব্লু ইকোনমির কথা তারা বলেছে, প্লাস্টিক এবং কেমিক্যাল পলিউশন কন্ট্রোলের কথা তারা বলেছে, রিভার রেস্টোরেশনের কথা তারা বলেছে, অ্যাফরেস্টেশন এবং গ্রিন ইনফ্রাস্ট্রাকচারের কথা তারা বলেছে, এনার্জি সেক্টর রিফর্মের কথা তারা বলেছে, ওয়েস্ট টু এনার্জির কথা তারা বলেছে, এনার্জি ইফিসিয়েন্সি এবং স্মার্ট গ্রিডের কথা তারা বলেছে, এবং কার্বন মার্কেটের কথা তারা বলেছে, এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচারের কথা তারা বলেছে। এই জায়গাগুলো অবশ্যই ইতিবাচক এবং এই জায়গাগুলোতে তারা কাজ করছেন কিনা, এটা এককভাবে কোনো মন্ত্রণালয়ের না, মনে রাখবেন। এখানে দেখবেন এটা এককভাবে কোনো মন্ত্রণালয় কেন্দ্রিক না, এই কাজগুলো কিন্তু ব্যাপকভাবে সমস্ত মন্ত্রণালয়গুলোর এখানে যুক্ত হবার প্রয়োজন আছে বলে আমরা মনে করি এবং সেইভাবে তার কাজ করার দরকার আছে বলে আমরা মনে করি। এবং সে কারণে আমরা মনে করি যে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোকে স্ট্রেংথেন করা, তাদেরকে আরো অথরিটি দেওয়া, তাদেরকে লোকাল লেভেল রেভিনিউ জেনারেশনের সুযোগ করা এবং সেগুলোকে ব্যবহার করার সুযোগ দেওয়া এবং আরো বেশি ফাইন্যান্স করা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির মাধ্যমে, এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ দিক বলে আমরা মনে করি। আমি এবার একটু অন্য ধরনের প্রসঙ্গে যাচ্ছি, শ্রম অধিকারের সমস্যাগুলো আপনারা জানেন যে কোন ধরনের ওয়েজের ক্ষেত্রে আপনারা জানেন যে শ্রমিকদের মজুরি একটা বড় সমস্যা, কারখানার কর্মপরিবেশ একটা বড় সমস্যা, শ্রমিকদের অধিকার এবং কালেকটিভ বার্গেনিং একটা বড় সমস্যা, এবং এক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট যেগুলো হয় সেই ডিসপিউটের জায়গাটিও তাদের একটা বড় সমস্যা। এবং সেক্ষেত্রে তারা যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা বলছেন সেটা হলো বাস্তবায়নের জায়গায় দুর্বলতা এবং রাইট টু অর্গানাইজ, সংগঠন করবার যে দুর্বলতা, সেই জায়গাগুলোকে তারা সবচেয়ে বেশি দুর্বলতা বলছেন। আপনারা জানেন যে মজুরির ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জগুলো এই মুহূর্তে রয়েছে। এশিয়ার ভিতরে কিন্তু আমরা যদি মজুরি কাঠামো বিশ্লেষণ করি তাহলে আমরা কিন্তু এখনো আমাদের মজুরি তুলনামূলকভাবে অনেক কম এবং আমাদের এখনো আমরা লিভিং ওয়েজ, শ্রমিকদেরকে এখনো আমরা তাদের জন্য লিভিং ওয়েজ দিতে পারছি না। সুতরাং এই মজুরির জায়গাটিতে কাজ করার দরকার আছে এবং সেই জায়গাটির ক্ষেত্রে ইপিজেড এর কে আলাদা করে না রেখে ইপিজেড কেও আসলে মজুরি কাঠামোর ভিতরে একক কাঠামোতে আনা যায় কিনা সেটি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য বলছি। একই সাথে আমরা আগের সরকারকে তার আইএলওর যে কনভেনশনগুলো স্বাক্ষর করার জন্য ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আবার একই সাথে বিভিন্ন জায়গায় যে এখনো কার্যক্রমগুলো ঠিকমতো হচ্ছে না, যেমন এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম সেটি এখনো পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি, সেই জায়গাটিতেও আসলে কাজ করার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। আমরা মনে করি যে শ্রমিকদের জন্য অল্টারনেট ডিসপিউট রেজলিউশন অথরিটি দরকার,
যারা কাজ করতে পারে সেরকম জায়গাগুলোতে আগামী দিনে কাজ করার প্রয়োজন রয়েছে। 7টি অতিরিক্ত লেবার কোড করা হয়েছে, যেটা ইতিবাচক দিক, কিন্তু এগুলোকে ফাংশনাল করা সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গাটিতে আগামী দিনে কাজ করার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে নতুন যে আইন কানুন সেটি কিন্তু এখন অনেক বেশি শক্ত, এবং সেই জায়গাগুলোকে আরো বেশি নজরদারির ভিতরে রাখা সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এবং আনপেইড কেয়ার ওয়ার্ক এবং সেই কাজগুলোকে গুরুত্ব দেওয়া, স্বীকৃতি দেওয়া, এই কাজটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আগের সরকারের সময়কালে এই জিনিসটিও হয়েছে, যেটা একটা ইতিবাচক পদক্ষেপ বলে আমরা মনে করি। এই সরকারের 180 দিনের ভিতরে আমরা যে কাজগুলোতে গুরুত্ব দিতে বলবো, যে লেবার অর্ডিন্যান্স রিলেটেড যে অর্ডিন্যান্স গুলো হয়েছে, এই অর্ডিন্যান্স গুলো যেন পাশ হয়ে যায়। আমরা মনে করি যে অর্ডিন্যান্স গুলো হয়েছে, এই অর্ডিন্যান্স গুলো যেন সরকার আবার বিল আকারে নিয়ে এসে এগুলো যেন পাশ করেন। লেবার রুলস এর জন্য যেটি আনা হয়েছে সেটিও যেন সরকার পাশ করেন। একই সাথে ন্যাশনাল সোশ্যাল ডায়ালগের জন্য যে ফোরাম করা হয়েছে সেটিও যেন সরকার এটিকে বাস্তবায়নের উদ্যোগ নেন। এমপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি যেটি করা হয়েছে, সেই এমপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি যাতে সঠিকভাবে এটা যাতে এমপ্লয়মেন্ট পলিসির সাথে যাতে অ্যালাইন করা হয় সেটি এখানে গুরুত্বপূর্ণ। এবং রিক্রুটমেন্ট, ডাইফেতে নতুন রিক্রুটমেন্ট করার দরকার আছে, সেই রিক্রুটমেন্টগুলো যেন আটকে না থাকে সেটি যেন হয়। নতুন করে ইনফরমাল সেক্টরকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, নতুন করে 65টি নতুন খাতকে অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছে, সেই খাতগুলো যাতে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত হয়। আমরা প্রায়শই দেখতে পাই যে নতুন সরকার যেটি হয় যে শুরুর দিকে যতটা শ্রমিকদের কাছাকাছি থাকেন, যতই সময় যেতে থাকে শ্রমিকদের সাথে তাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়। আমরা আশা করব যে এই সরকার যাতে সেই দূরত্বটি যাতে না তৈরি হয়। বিশেষ করে এতদিন যাবৎ এই সরকারের জন্য যিনি একজন শ্রম সংক্রান্ত সরকারের একজন রাজনৈতিক যিনি উপদেষ্টা হয়েছেন, মিস্টার নজরুল ইসলাম খান, তিনি একজন দীর্ঘদিন, তিনি একজন ভেটারান, একজন শ্রমিক লিডার, এবং আশা করব যে তার নেতৃত্বে শ্রমিক সংক্রান্ত বিষয়গুলো যথেষ্ট মাত্রায় যাতে গুরুত্বের সাথে দেখা হয় এবং এই সমস্ত সমস্যার সমাধানগুলো যাতে যথাসময়ে হয় সেটি আমরা মনে করি। ট্রেড ইউনিয়ন লঞ্চ করার বিষয়টিকে আমরা বলবো। ওমেনদের জন্য যে হোস্টেল করা, সেই হোস্টেলগুলো যাতে আরো ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গায়, সেই জায়গাটিকে আমরা গুরুত্ব দেওয়ার কথা বলেছি আমাদের এই প্রেজেন্টেশনে। একই সাথে মিনিমাম ওয়েজ বোর্ডের জন্য আমরা যেটা বলেছি যে এর প্রক্রিয়াটি যেন স্বচ্ছ হয়, এটা এর অ্যাসেসমেন্ট রিপোর্ট যেন পাবলিশ করা হয় যে সকল কারখানায় এটি বাস্তবায়ন হচ্ছে কিনা 4 মাস পরে, সেটি যেন এখানে গুরুত্ব দেওয়া হয়। শ্রমিকদের জন্য যেন নাইট ব্যাংকিং চালু করা হয় সেটির কথা আমরা বলেছি, এবং এটাকেও যেন এক ধরনের ক্রিমিনালাইজ অফেন্স হিসেবে দেখা হয় যদি ওভারটাইম ঠিকমতো কারখানাগুলো না পে করে, অথবা তাদের যে মিনিমাম ওয়েজ যে মানে চলা দরকার সেটা যদি কেউ ভায়োলেট করে, এই জায়গাগুলোতে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আরো স্ট্রিমলাইন হবার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। একই সাথে আমরা মনে করি যে একটি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সেফটি কোঅর্ডিনেশন অথরিটি হবার প্রয়োজন রয়েছে, যারা কিনা কম্প্রিহেন্সিভ ইন্ডাস্ট্রিয়াল সেফটি ফ্রেমওয়ার্কের অধীনে কাজ করবে, তারা সেই কাজটি এখানে আমরা এখানে উল্লেখ করেছি। একই সাথে গার্মেন্টস এর বাইরে যারা নন গার্মেন্টস রয়েছে তাদের জন্য একটি ইন্সপেকশন এবং রেমিডিয়েশন প্ল্যান দরকার। আপনারা জানেন যে বিডা একটি কাজ শুরু করেছিল পূর্ববর্তী সরকারের সময়কালে। আমরা মনে করি যে নন আরএমজি সেক্টরগুলোতেও কিন্তু হেলথ এবং সেফটি কনসার্ন গুলো বাড়ছে, সেই জায়গাগুলোতেও আমরা মনে করি যে এখানে কাজ করবার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি যে সেই জায়গাগুলোতেও আগামী দিনে এই সরকার কাজ করবেন, এটি আমরা মনে করি। শ্রমিকদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আনরুলি বিহেভিয়ার, ডিসঅর্ডারলিনেস, সিরিয়াস হার্ডশিপ টু দ্য কমিউনিটি, এই ধরনের কিছু অজুহাত দিয়ে বিভিন্নভাবে শ্রমিকদেরকে লিগালি আটকে ফেলা হয় তাদের ট্রেড ইউনিয়ন করবার প্রক্রিয়ার ক্ষেত্রে। এই জায়গাগুলোর ক্ষেত্রে ডেফিনেশনকে আরো ক্লিয়ার করার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। আমরা মনে করি যে ইপিজেড অ্যাক্ট থেকে বেরিয়ে এসে আমাদের বিএলএ যেটা লেবার অ্যাক্ট যেটা রয়েছে, সেই অ্যাক্টের অধীনে সমস্ত ধরনের প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে আনা যায় কিনা সেই আলোকে আসলে কাজ করবার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি।
আমি যদি একটু চাইল্ড লেবার নিয়ে বলি, যেটা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে শিশু শ্রমটি একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আমাদের জন্য, এবং সেই জায়গাটিতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিশু শ্রমের ক্ষেত্রে আমাদের দেশে শিশু শ্রম বাড়ছে, যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে প্রায় 35 লক্ষ শিশুরা কাজ করছেন, এবং তার ভিতরে প্রায় 10 লক্ষ শিশু রয়েছেন যারা কিনা হ্যাজার্ডাস ওয়ার্ক করছেন। এই ধরনের শিশুদের জায়গা থেকে কিন্তু আগে সরকারের টার্গেট ছিল যে 2025 সালের ভিতরে শিশু শ্রম শূন্যতে নিয়ে আসবেন, তা না হয়ে বরঞ্চ শিশু শ্রম বাড়ছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি যে শিশু শ্রম কমানোর জন্য এখানে কাজ করার দরকার আছে। ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন অফ চাইল্ড লেবার, যেটি 2030 সালের মধ্যে বাস্তবায়ন হওয়ার কথা, সেটি এখানে কাজ করা দরকার রয়েছে। ইউনিসেফের সাথে যৌথভাবে এখানে এনজিও গুলো কাজ করতে পারে, এবং বিএনপিও তার ইলেকশন ম্যানিফেস্টোতে এন্ডিং চাইল্ড লেবার বলেছেন। তারাও বলছেন যে চাইল্ড লেবার বন্ধ করতে চান তারা। আমরা দেখতে চাই যে বিএনপি তার এই সরকারের 5 বছর সময়কালে এই চাইল্ড লেবার গুলোকে, শিশু শ্রমকে শূন্যতে নিয়ে আসতে পারলেন কিনা, সেটি আমরা এখানে পর্যবেক্ষণ করতে চাই। এক্ষেত্রে দারিদ্র্য বিমোচনের বিষয় রয়েছে, শিশুদেরকে এডুকেশনের বিষয় রয়েছে, অপ্রাতিষ্ঠানিক যে বিভিন্ন রকমের কাজের তারা রয়েছে, সেই জায়গাগুলোকে নজর দেবার রয়েছে। আমরা দেখেছি যে নারী শিশু শ্রমিক অনেক কম, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এখানে আন্ডার রিপোর্টিং হয় নারী শিশু শ্রমিকদের ক্ষেত্রে। এর একটা বড় কারণ হতে পারে এই বাল্য বিবাহ। নারী শ্রমিকদের ক্ষেত্রে বাল্য বিবাহের হার অনেক বেশি, এবং এইটিকে অজুহাত দিয়ে তাদেরকে শিশু শ্রমের বাইরে রাখা হয়। আমরা মনে করি যে নারী শ্রমিকদের, শিশু শ্রমিকদের বিষয়টি আরো বেশি ভালো রিপোর্টিং এর ভিতরে আনা, বাল্য বিবাহ কমিয়ে আনার জন্য কাজ করা, এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ দিক, যেটা এই সরকারকে আগামী দিনে কাজ করতে হবে। আমরা মনে করি যে ফ্যামিলি কার্ড যেটি সরকার চালু করতে যাচ্ছে, এই ফ্যামিলি কার্ডের ভিতরে যাতে সরকার প্রাধিকার ভিত্তিতে যাতে ওয়ার্কিং চিলড্রেন যে সমস্ত পরিবারে রয়েছে, সেই সমস্ত পরিবারকে সরকার যাতে অন্তর্ভুক্ত করেন, সেটি সরকার যাতে বিবেচনা করেন। এই মুহূর্তে সরকার একটি পাইলট করছেন, কিন্তু আমরা মনে করি যে আগামী দিনে এই ফ্যামিলি কার্ড যখন যাবে, তখন যাতে প্রাধিকার ভিত্তিতে শিশু শ্রমিকরা যে সমস্ত কারখানায়, যে সমস্ত পরিবারে কাজ করেন, তাদেরকে যাতে এখানে অন্তর্ভুক্ত করা হয়, সেটির জন্য আমরা এখানে গুরুত্ব দেওয়ার কথা বলেছি। আমরা একই সাথে ইউনিয়ন পরিষদ, আমরা স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব তারা যাতে উপজেলা, ইউনিয়ন, থানা বা গ্রাম, এগুলো তারা যাতে ধারাবাহিকভাবে শিশু বাল্য বিবাহ মুক্ত গ্রাম বা বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন বা বাল্য বিবাহ মুক্ত জেলা, এরকম ঘোষণায় তারা যেন যান, এবং তারা আগামী 5 বছরে কয়টা ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত করবেন, এরকম টার্গেট যেন তারা ঘোষণা করেন। সুতরাং এই ধরনের কাজ কিন্তু অবশ্যই আমাদেরকে লোকালি করতে হবে, যে জিনিসগুলো সেন্ট্রালি করাটি অনেক কষ্টকর। সেজন্য স্থানীয় প্রশাসনগুলোকে আরো শক্তিশালী করবার দরকার আছে বলে আমরা মনে করি। আমরা যদি ক্রস বর্ডার মাইগ্রেশনের জায়গায় যদি যাই, তাহলে ক্রস বর্ডার মাইগ্রেশনের ক্ষেত্রে আমরা মূলত একটা বড় সমস্যা হলো যে বাজেটের সমস্যা। আমরা বাজেটের সমস্যার ক্ষেত্রে আমরা মনে করি যে স্কিল ডেভেলপমেন্টের জন্য যে বাজেট দরকার, সেইগুলোকে বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এই জায়গাগুলোতে তাদের এক্সপেন্ডিচারের ক্ষেত্রে প্ল্যানিং এর দুর্বলতা রয়েছে, সেটিকে আমরা এখানে উল্লেখ করতে চাই। আমাদের অধিকাংশ শ্রমিক যারা বাইরে যাচ্ছেন, তারা উচ্চ খরচ করে তারা বাইরে যাচ্ছেন। এই উচ্চ খরচকে কমানোর জন্য উদ্যোগ নেবার দরকার আছে, যাতে ফর্মাল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো কাজ করে, তারা যাতে সহজে অর্থ পান, সেই লক্ষ্যে তাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি। একই সাথে আমরা মনে করি যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেগুলো রয়েছে, টিটিসি যেগুলো রয়েছে, এগুলো খুবই দুর্বল, এবং টিটিসি থেকে পাশ করা মাত্র 10% আসলে বাইরে যান। বাকিরা আসলে বাইরে যাওয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা দেশেই আসলে কাজ করেন। সুতরাং টিটিসি গুলোকে অভিবাসনমুখী টিটিসি হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য আমরা জোরালো দাবি জানাবো এই সরকারের কাছে। বিএনপি সরকার বলেছেন যে তারা সিন্ডিকেট ভাঙবেন। আমরা দেখতে চাই যে বিএনপি সরকার এই যে অভিবাসনের ক্ষেত্রে যে বিশাল সিন্ডিকেট রয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে এবং সরকারের ভিতরে, এই যে একটা নেক্সাস গড়ে উঠেছে, এই সিন্ডিকেট তারা কিভাবে ভাঙেন, আমরা এটা নিয়মিত পর্যবেক্ষণের ভিতরে বিএনপির এই যে অঙ্গীকার যে তারা সিন্ডিকেট ভাঙবেন, এটি কিভাবে ভাঙেন সেটিকে আমরা পর্যবেক্ষণের ভিতরে রাখতে চাই। একই সাথে তারা বলেছেন যে তারা ম্যান্ডেটরি কন্ট্রাক্ট করবেন, কন্ট্রাক্ট এনফোর্সমেন্ট করবেন, যাতে করে বিদেশে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার যাতে না হতে হয় বিদেশে যাবার প্রক্রিয়ায়। ফরেন ল্যাঙ্গুয়েজ কোর্সকে তারা এক্সপ্যান্ড করবেন, এবং একই সাথে সার্টিফিকেশন কোর্স তারা চালু করবেন, যেটি তারা বলেছেন। আমরা এই জিনিসগুলো আগামী দিনে পর্যবেক্ষণের ভিতরে রাখতে চাই।
আমরা যদি কৃষির ক্ষেত্রে কিছুটা বলি, তাহলে কৃষির ক্ষেত্রে আমাদের বিএনপির যদি ম্যানিফেস্টোর দিকে তাকান, তাহলে তারা ফার্মার কার্ডের কথা বলেছে, আপনারা জানেন কৃষক কার্ডের কথা তারা বলেছে। এই কার্ডগুলো ইউনিয়ন লেভেলে দেওয়া হবে। একই সাথে তারা সাবসিডাইজ ইনপুট এবং ক্রেডিটের কথা বলেছে। তারা কৃষকদের 10,000 টাকা পর্যন্ত সুদ সহ আসল মওকুফ করেছেন, দুদিন হলো, সেটাকেও আমরা ইতিবাচক ভাবে আমরা দেখতে চাই। একই সাথে তারা খাল খননের কথা বলেছেন। এই কাজগুলো কিন্তু স্থানীয় পর্যায়ে হবার জিনিস, যেটা আমরা দেখতে চাই। একই সাথে লাইভস্টক ফিশারিজের জন্য তারা সিড রেগুলেশন করবেন, ফিশারি রিফর্ম করবেন, শ্রিম্প ব্র্যান্ডিং করবেন। একই সাথে তারা বিভিন্ন এলাকা ভিত্তিক উদ্যোগ নেবেন, বারিন ট্র্যাক্ট, বরেন্দ্র এলাকা উন্নয়নের জন্য তারা আলাদাভাবে কাজ করবেন, সেটাও কিন্তু তারা বলেছেন। সেই আলোকে আমরা মনে করি যে ফার্মারদের ডাটাবেস দরকার এই ফার্মার কার্ড ডিস্ট্রিবিউশনের জন্য, এবং ডিজিটাল রেজিস্ট্রি দরকার, যেটা অনেক সময় ঠিকমতো হয় না। কৃষকদের ফেয়ার প্রাইসটা ইনশিওর করার জায়গায় কাজ করা দরকার আছে। যে কোল্ড চেইন এস্টাবলিশ করার প্রয়োজন রয়েছে, যেখানে তারা কাজ করতে পারে। এগ্রিকালচারাল এক্সপোর্ট জোন করতে পারেন তারা। অয়েল সিড, পালস, লাইভস্টক ফিশারিজ এগুলোকে প্রমোট করার দরকার রয়েছে বলে আমরা মনে করি। আমরা যদি স্টেম এডুকেশনের কথা বলি, আমাদের দেশে সাধারণত এডুকেশন বলতে সচরাচর সাধারণ এডুকেশনের কথা বলা হয়, কিন্তু আমরা এখানে প্রযুক্তিগত জ্ঞানের বা প্রযুক্তিগত শিক্ষাকে আলাদা করে নিয়ে আসতে চাই, যেটা বিশ্বব্যাপী বহুল পরিচিত, কিন্তু এই বিষয়গুলো আমাদের এখানে যথেষ্টভাবে আলোচনায় আসে না। আমরা প্রথমেই যেটা দেখেছি যে স্টেমের সাবজেক্ট এবং স্টেম বেসড জব বাংলাদেশে খুব কম, এবং সেই জায়গায় আমাদের র্যাঙ্কিং আমরা অনেক পিছিয়ে। সুতরাং সেই জায়গায় আমাদের এখানে বড়ভাবে কাজ করার সুযোগ রয়েছে, যেটা আমরা দেখতে পাই। এবং আপনি যদি ইউনিভার্সিটি অফ ঢাকা 24-25 অ্যাডমিশন দেখেন, তাহলে দেখবেন মাত্র 6% ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে সায়েন্স ইউনিটে। সুতরাং সেখান থেকে আপনি বুঝতে পারছেন যে এই যে সায়েন্স বেসড এডুকেশনের যে দুর্বলতা, সেটার কারণেই আসলে উচ্চশিক্ষাতে গিয়ে তারা আর ভালো করতে পারছে না, সেই জিনিসটি কিন্তু আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে এগুলোকে কারিকুলাম চেঞ্জ করার কারণে এক ধরনের সমস্যা হচ্ছে। একই সাথে স্টুডেন্ট অ্যাসেসমেন্টের প্রপার ব্যবস্থা না থাকার জন্য এখানে সমস্যা হচ্ছে। একই সাথে টিভেট স্ট্রিমেও যে স্টেম এডুকেশনের দরকার রয়েছে, ডিজিটাল টুল দরকার রয়েছে, সেই জায়গাগুলোর কিন্তু এখানে ঘাটতি রয়েছে। এক্ষেত্রে আমরা মনে করি 180 দিনের ভিতরে অডিট এবং সায়েন্স ল্যাব ইমপ্রুভ করা দরকার। সায়েন্স ক্লাবগুলো, সায়েন্স অলিম্পিয়াড আরো শক্তিশালী করা দরকার। অথেন্টিক প্র্যাকটিক্যাল এক্সামিনেশন দরকার। স্টেম গ্র্যাজুয়েটদের জন্য ল্যাবরেটরি এবং টিচিং এর ব্যবস্থা করা দরকার। এবং একাডেমিক কারিকুলাকে আরো বেশি সায়েন্স বেস করার জন্য উদ্যোগ নেবার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। এবং একই সাথে প্রাইভেট কোচিং এর উপর ডিপেন্ডেন্সি কমানো দরকার বলে আমরা মনে করি। 180 দিনের পরে আমরা যেটি বলেছি সেটি হলো যে সরকারের একটা দীর্ঘমেয়াদী স্টেম রোডম্যাপ থাকা দরকার, এবং এক্ষেত্রে আমরা মনে করি যে পাস্ট কারিকুলামকে দেখে সেখানে গুরুত্বপূর্ণ যে সুযোগগুলো রয়েছে সেগুলোকে আবার নতুন করে পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। ই গভর্নেন্সের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি, সেক্ষেত্রে আমাদের মূল যে চ্যালেঞ্জটি আমরা দেখেছি যে আনরিলায়েবল ইন্টারনেট ফ্যাসিলিটি এবং লিমিটেড ডিজিটাল ফুটপ্রিন্ট। লোকাল লেভেলে ইউনিয়ন, থানা, পরিষদে আমরা ভিজিটে গিয়েছিলাম। আমরা ভিজিটে গিয়ে দেখেছি যে সেখানে আসলে যে ধরনের ইন্টারনেট সার্ভিস থাকা দরকার সেটা তো নাই। যে লোকের সেটা চালানো দরকার তিনিও আসলে ওটা দক্ষ না, তিনিও আবার একটা লোক ভাড়া করে রেখেছেন ওই কাজটি করার জন্য। একইভাবে আমরা দেখেছি যে অনলাইন ভিত্তিক এই যে বিভিন্ন রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়াটিও খুব সহজ না তাদের জন্য। যেমন বার্থ সার্টিফিকেট, চাইল্ড বার্থ রেজিস্ট্রেশন, যতই বলা হোক এগুলো ডিজিটাল, কিন্তু এখনো এগুলো কিন্তু অনেকটাই ম্যানুয়াল হয়ে রয়েছে। একই সাথে আমরা দেখেছি যে ফ্রড হয়েছে। বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যালাউন্স যেগুলো পাওয়া যাচ্ছে, এগুলোকে ডিজিটাল ডিভাইসকে ব্যবহার করে অনেকভাবে এখানে ফ্রডুলেন্স হচ্ছে। সুতরাং এই যে আমরা একদিকে যেমন ই গভর্নেন্সকে উৎসাহিত করতে চাই, আবার ই গভর্নেন্সকে ব্যবহার করে এই যে এক ধরনের দুর্নীতি, এক ধরনের অসততা তৈরি হয়েছে ভিতরে এবং বাইরে, সেই জায়গাগুলোকেও আটকানো দরকার আছে বলে আমরা মনে করি। এবং একই সাথে আমরা মনে করি যে সরকারের পার্শিয়াল ডিজিটালাইজেশন থেকে আস্তে আস্তে ফুল ডিজিটালাইজেশনে যাওয়া। এখন যে 700টা যে ডিজিটাল সার্ভিস রয়েছে, তার অল্প কয়েকটি কেবলমাত্র 700টা যে গভর্নমেন্টের অনলাইন সার্ভিস রয়েছে, এবং তার কোনোটাই আসলে ফুললি ডিজিটালাইজ না। সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। সেই জায়গায় আমরা মনে করি যে আরো বেশি কাজ করার প্রয়োজন রয়েছে। এবং আমরা মনে করি যে এই যে ফ্যামিলি কার্ড যেটি লঞ্চ হচ্ছে, সেটাও আসলে ডিজিটালি এই জিনিসগুলোকে প্রোফাইল চেক করা, এগুলোকে মনিটর করা, এটির সুযোগ রয়েছে বলে আমরা মনে করি।
আমরা একটি সিঙ্গেল ডিজিটাল ইন্টারফেস অ্যাক্ট চালু করার জন্য বলছি এবং সেন্ট্রাল ইন্টিগ্রেশন অথরিটির কথা বলছি, যারা কিনা সমস্ত ধরনের সরকারি যে সুবিধাগুলো সেগুলো যাতে একটা প্ল্যাটফর্মের অধীনে আনা যায় এবং প্রাইম মিনিস্টার্স অফিস বা আইসিটি ডিভিশন সেখানে যাতে লিড এজেন্সি হিসেবে কাজ করে, যেটা অন্যান্য দেশগুলোতেও দেখা যায়, এরকম একটি সিস্টেমের কথা আমরা এখানে তুলে ধরার কথা বলেছি। আমি সর্বশেষ যেটি বলবো সেটি হলো জাতীয় সংসদ। দেখুন, আমি এতগুলো প্রতিষ্ঠানের কথা বললাম, এতগুলো খাতের কথা বললাম, আমি কিন্তু খুব কমই আসলে জাতীয় সংসদের কথা উল্লেখ করার সুযোগ পেয়েছি। তার একটা বড় কারণ হলো জাতীয় সংসদ বলতে গেলে সরকারি কার্যক্রমকে মনিটরিং এ রাখা বা জবাবদিহি রাখার জন্য তার যে ভূমিকা, সেই ভূমিকা আসলে কখনোই পালন করার সুযোগ পায়নি এবং কখনোই আসলে তাকে সেই সুযোগ দেয়া হয়নি এবং সেও কখনো শতপ্রণোদিত হয়ে তার যে দায় দায়িত্ব সেই দায় দায়িত্ব পালনে কখনো অগ্রবর্তী হয়নি। সুতরাং আমরা মনে করি যে আগামী দিনের জন্য এই ন্যাশনাল পার্লামেন্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে যেখানে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগ রয়েছে। কিন্তু সেটি করতে গেলেও আমাদের এই পার্লামেন্টের ক্ষেত্রে যে ধরনের দুর্বলতাগুলো রয়েছে সেই দুর্বলতাগুলো দরকার আছে বলে আমরা মনে করি। প্রায়শই দেখা যায় যে নতুন যে বিল আসে, এই বিলগুলো মূলত সরকারি বিল আকারে আসে। সরকারি বিল আসা মানে হচ্ছে সরকারের পক্ষ থেকে বিল আসা, কিন্তু মনে রাখবেন বেসরকারি বিল আসার কিন্তু সুযোগ রয়েছে। সেটা সরকারি দলের এমপি অথবা বেসরকারি দলের এমপিরাও কিন্তু বেসরকারি বিল আনতে পারেন, কিন্তু কখনো দেখেছেন যে বেসরকারি বিল আসতে? কখনোই আসে না। আসলেও সেটা শুরু থেকেই ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়। আমরা মনে করি যে এই সরকারের সময় বিরোধী দল এবং সরকারি দলের সদস্যরা নিজস্ব উদ্যোগে যেখানে যেখানে প্রয়োজন সেখানে তারা বেসরকারি বিল আনয়ন করবেন। এই সরকারের একটা বড় সামর্থ্য হবে, এই পার্লামেন্টের সক্ষমতার একটা বড় সামর্থ্য হবে কতগুলো বেসরকারি বিল উত্থাপিত হলো এবং কতগুলো আলোচনায় গেল এবং সেগুলোর মধ্যে কতগুলো বিবেচনায় নেওয়া হলো। এটি আমরা এই সরকারের পার্লামেন্টারি সিস্টেমের স্ট্রেংথেনের একটা বড় ইন্ডিকেটর বলে আমরা মনে করি। একই সাথে আমরা মনে করি যে কোশ্চেন অ্যান্সার সেশনটি আরো বেশি, প্রাইম মিনিস্টার কিউএনটি আপনারা জানেন একটি সেশন রয়েছে, প্রাইম মিনিস্টার কোশ্চেন অ্যান্সার সেশন। এটি আমরা মনে করি পূর্ববর্তী সময়কালে যদিও এটিকে চালু থাকতে দেখেছি, বিগতপতিত সরকারের সময়কালে প্রধানমন্ত্রীর এই কোশ্চেন অ্যান্সার সেশনটি ছিল, আমরা মনে করি এটি যেন অনেক বেশি গুরুত্বের সাথে এই সরকারের সময় এই কোশ্চেন অ্যান্সার সেশনটি যাতে বিরোধী দলীয় এমপিরা বা সরকারি দলের এমপিরা যাতে এই কোশ্চেন অ্যান্সার সেশনটা তাদের বিভিন্ন রকমের বিষয় যাতে সরকারের দিকভার যাতে বোঝার জন্য ব্যবহার করেন, সেটিকে আমরা মনে করি যে এটি একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে। পাশাপাশি আমরা মনে করি সরকারের যে স্ট্যান্ডিং কমিটিগুলো রয়েছে এদের একটা বড় ভূমিকা রয়েছে। স্ট্যান্ডিং কমিটিগুলো কখনোই আমরা দেখিনি যে শতপ্রণোদিত হয়ে বিভিন্ন মন্ত্রণালয়কে বা সচিবকে বা বিভিন্নকে জবাবদিহিতা আনার জন্য খুব বড় কোনো উদ্যোগ নিয়েছেন। আমরা মনে করি যে এই সরকারের একটা বড় সাফল্য ইন্ডিকেটর হলো সরকারের যে স্থায়ী কমিটিগুলো রয়েছে পার্লামেন্টের, এগুলো কতটা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পান। বিশেষ করে ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি যেগুলো রয়েছে, আর্থিক খাত সংশ্লিষ্ট যে 3টি কমিটি রয়েছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি এবং আন্ডারটেকিং কমিটি, এই 3টি কমিটি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে এবং এই 3টি কমিটিতে বিরোধী দল থেকে চেয়ারম্যান দেওয়ার কথা রয়েছে। আমরা দেখতে চাই যে তারা কতটা সরকারকে জবাবদিহিতার মধ্যে আনতে পারছেন, সেই জায়গাটি আমরা লক্ষ্য রাখতে চাই। একই সাথে বিএনপি বিভিন্ন রকমের প্রস্তাব বিএনপিরও রয়েছে। ভাইস প্রেসিডেন্ট পদের উল্লেখ করা, 10 বছরের সময়কাল ঠিক করা, একই সাথে 2জন ডেপুটি স্পিকার নিয়োগের কথা, আর্টিকেল 70 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে। এই জায়গাগুলো আমার ধারণা আগামী সংসদে আলোচনার ভিত্তিতে এই জায়গাগুলো নির্ধারিত হবার বিষয়টি রয়েছে। আমি যদি এবার একেবারে শেষে চলে আসি, আপনারা অনেকক্ষণ যাবত আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনছেন, আমি শেষের 2টো স্লাইডে এখন চলে এসেছি। আমরা মনে করি যে এই নতুন সরকার একই সাথে সমান্তরালভাবে 180 দিন এবং আগামী 5 বছরকে মাথায় রেখেই তার কাজ করা উচিত বলে আমাদের কাছে মনে হয়। যদিও তার 180 দিনের এই কার্যক্রমের উদ্যোগটিকে আমরা সাধুবাদ জানাই, তবে এটা যেন মন্ত্রণালয়ের ভিতরে যেন এটা সীমাবদ্ধ না থাকে, এটা যেন স্থানীয় সরকার প্রশাসন যেগুলো রয়েছে, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, এমনকি ইউনিয়ন পরিষদ পর্যন্ত যেন একইভাবে এই লক্ষ্য ভিত্তিক কার্যক্রম তারা যাতে বাস্তবায়নের জন্য তারা যাতে উদ্যোগী হন, আমরা এটি প্রত্যাশা করি।
একই সাথে আমরা যেটা মনে করি যে এক ধরনের জ্ঞানলব্ধ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যাতে এই সরকার তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেন। যেমন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা তথ্যউপাত্ত ব্যবহার করে বিশ্লেষণ করে সকল পক্ষকে অন্তর্ভুক্ত করে এটিকে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে আইনি কাঠামো দেখে এটি যাতে বাস্তবায়নের উদ্যোগ নেন, এরকম একটি কাঠামো যাতে সরকার ফলো করেন সেটি আমরা মনে করি যে এটি দরকার। কেননা আপনারা দেখেছেন যে এই যে যতগুলো খাত 13টি খাত আমরা বলেছি, এর প্রায় অধিকাংশ খাতেই বাস্তবায়নের অদক্ষতা বা বাস্তবায়নের দুর্বলতাটি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা সরকারগুলোর মধ্যে দেখি, যেটা কিন্তু পুরোপুরি নির্বাহী বিভাগের সাথে সম্পর্কিত। সুতরাং মন্ত্রণালয়ের মন্ত্রীবৃন্দ, তার সচিব এবং তার সাথে এবং বিভাগকে নিয়ে কতটা দ্রুত বাস্তবায়ন করতে পারবেন সেই জায়গাতে আমরা তাদেরকে দেখতে চাই। এবং আমরা যেটি দেখতে চাই যে এখানে যেটি যে মন্ত্রণালয়গুলোকে এমন ভাবে রিফর্ম করার দরকার আছে, সংস্কার দরকার আছে, এগুলো যাতে সেইভাবে প্রস্তুত হন এবং তারা যাতে সংস্কারের জন্য যাতে উদ্যোগী হন সেরকম একটি জায়গা আমরা দেখতে চাই। এবং সেই রিফর্মের জায়গায় যেন হয় তাদের দক্ষতা বৃদ্ধি, তাদের স্বচ্ছতা ইনশিওর করা এবং তাদের ডিজিটাল ট্রান্সফরমেশন যাতে ইনশিওর করা যায়, সেটি যাতে এখানে গুরুত্বপূর্ণ হয় তাদের এই সংস্কারের অংশ। আমরা দেখতে পাচ্ছি এই সরকার এখন পর্যন্ত হয়তো যেহেতু এখনো নতুন সংসদ বসেনি, কিন্তু পূর্ববর্তী সময়কালে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে সরকারগুলো সবসময় দেখতে পেয়েছি যে এক পায়ে কাজ করেন, অর্থাৎ সরকারগুলো কাজ করেন হলো এক ধরনের খোঁড়া অবস্থায়, শুধুমাত্র তারা নির্বাহী বিভাগকে সাথে নিয়ে কাজ করেন। কিন্তু আমরা মনে করি সরকারের দুই পায়ে কাজ করা দরকার এবং সেই দ্বিতীয় পাটি হলো সরকারকে সংসদকে সাথে নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আমাদের যে লেজিসলেটিভ উইংটি রয়েছে সেই লেজিসলেটিভ উইংকেও সরকারকে সাথে নিয়ে কাজ করার শিখতে হবে এবং সেই অনুযায়ী আগামী দিনে আমরা কার্যক্রমগুলো আমরা দেখতে চাই। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যায় যে এক্সিকিউটিভ নির্বাহী বিভাগের ভিতরে প্রায়শই এক ধরনের উদাসীনতা কাজ করে এই জ্ঞানলব্ধ উপায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। তারা অনেক সময় যে সকল পক্ষকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া, আলাপ আলোচনা করা, স্বচ্ছতা নিশ্চিত করা, এই প্রক্রিয়াটিতে তারা অনেক সময় যান না এবং অনেক সময় তারা জ্ঞানলব্ধ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটিতে ভয় পান। সুতরাং এই যে নির্বাহী বিভাগের মধ্যে এক ধরনের ভীতি রয়েছে, দূরত্ব রাখা আছে, এই দূরত্ব কাটানোর প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি যে সমস্যাগুলো আরো গভীরে গিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনারা বুঝতে পারলেন যে একটি রাজনৈতিক সরকার তার ম্যানিফেস্টো দিয়েছে সত্য, কিন্তু সমস্যা আমরা যেগুলো দেখালাম সেখান থেকে আপনারা এর গভীরতা নিশ্চয়ই আঁচ করতে পেরেছেন। সুতরাং এই গভীরতাগুলো অনুধাবন করাটাও এই নতুন সরকারের মন্ত্রীদের, প্রতিমন্ত্রীদের এবং সংশ্লিষ্ট অন্য সকলের প্রথম কাজ বলে আমরা মনে করি এবং তারা যাতে এগুলো অনুধাবন করে সেই আলোকে তারা যাতে সমাধানের যান। সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যাতে ঢাকা সেন্ট্রিক না হয়, এটি যাতে ঢাকা কেন্দ্রিক সমাধানের পুরো প্রক্রিয়া থেকে সরকার যাতে বেরিয়ে আসেন, সরকার যাতে বিকেন্দ্রায়িত উপায়ে সমাধানের প্রক্রিয়া বের করে নিয়ে আসেন, সেটি আমরা আগামী দিনে আমরা দেখতে চাই এবং সেই ধরনের একটি বিকেন্দ্রায়িত লোকাল গভর্নমেন্ট আমরা দেখতে চাই। সেই লোকাল গভর্নমেন্টের হাতে আরো বেশি ক্ষমতায় থাকার দরকার রয়েছে, সেটি আমরা মনে করি এবং এই লক্ষ্যে আমরা মনে করি যে এই সরকারের অতি দ্রুত স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি এবং এই নির্বাচন দেবার মাধ্যমে সেই জায়গাগুলোতে এবং সেই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক হয় এবং সেইখানে যাতে সকল দলের, রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং তার মাধ্যমে যাতে এখানে যাতে আমরা যাতে স্থানীয় সরকার পর্যন্ত একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যাতে জনপ্রতিনিধিদেরকে দেখতে পাই, সেরকম একটি কাঠামো দ্রুত সম্পাদন করা দরকার বলে আমরা মনে করি। আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে উপদেষ্টা বৃন্দ রয়েছেন 10 জন, তাদেরকে নিয়ে এবং মন্ত্রী যারা রয়েছেন তাদেরকে নিয়ে, সংসদ সদস্যদেরকে বা সংসদীয় যে কমিটিগুলো নিয়ে আছেন তাদেরকে নিয়ে যৌথভাবে তারা কাজ করবেন এবং সেই কার্যক্রমের মাধ্যমে মধ্যে তারা যাতে জ্ঞানলব্ধ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে তারা গুরুত্ব দেবেন এবং এটা যেন বিকেন্দ্রায়িত হয় এবং এটা যাতে জবাবদিহিমূলক হয় সংসদে, সেটি তারা নিশ্চিত করবেন। এবং আমরা যারা বাইরে রয়েছি, সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর এবং অন্য যারা বেসরকারি যারা রয়েছি, আমাদের কাজ হবে সরকারের এই কার্যক্রমগুলো আগামী দিনে মনিটর করা। আমরা নিয়মিতভাবে এই সরকারের তার যে ঘোষিত ম্যানিফেস্টো সেটি এবং যে সমস্ত চ্যালেঞ্জগুলো আমরা বললাম সেটি, এই আলোকে আমরা আগামী দিনে সরকারের কার্যক্রম মনিটর করতে চাই। এই দীর্ঘ সময় আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
আছি এখনো। হ্যাঁ, এবার প্রশ্নোত্তর পর্ব আপনাদেরকে, আপনার যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। অর্থ মন্ত্রণালয় ব্যাংক খাত মনে হয় একটু কম গুরুত্ব পেয়েছে আপনার ইয়েতে, কিন্তু আমি আপনাকে সরকার 100 দিনের কথা বলছেন, 100 দিনের মধ্যে আমাদের বাংলাদেশ ব্যাংকের বা ব্যাংকিং খাতের কথা যদি বলি, সেক্ষেত্রে আপনাদের একটু মূল্যায়ন শুনতে চাবো। বিশেষ করে একজন নতুন গভর্নর নিয়োগ এবং ব্যবসায়ী গভর্নর নিয়োগ, যিনি একজন খেলাপি ঋণ গ্রহীতা ছিলেন এবং খেলাপি থেকে বিশেষ সুবিধা নিয়ে তিনি খেলাপি মুক্ত হয়েছেন এবং তারপর তিনি গভর্নর নিয়োগ হয়েছেন। এবং দেখলাম যে আগের যে গভর্নর ছিলেন তার বিরুদ্ধেও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এক ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করেছেন, বিশৃঙ্খলা তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংকে। সব মিলিয়ে একটা নিয়ন্ত্রণ সংস্থায় যে একটা বিশৃঙ্খলা তৈরি হলো, এবং দেখলাম যে এখানে একটা সরকারেরও একটা ছায় ছিল এই পরিস্থিতিটা তৈরির জন্য। সব মিলিয়ে এই যে নতুন গভর্নর, ব্যাংক খাত, তারপরে গভর্নর, এই যে সাবেক যে গভর্নর সদ্য সাবেক, তিনি কিন্তু বলেছেন যে এস আলমকে আবার ফিরিয়ে আনার জন্য ব্যাংক খাতে এক গ্রুপ আবার উঠে পড়ে লেগেছে। সব মিলিয়ে এই অর্থ মন্ত্রণালয় এবং ব্যাংক খাত এবং লাস্ট যে এই গভর্নরের নিয়োগ, এটা নিয়ে আপনার একটু মূল্যায়ন শুনতে চাই। আর কেউ? আচ্ছা, কিন্তু সমস্যা হলো যে দেখা যাবে যে এটা নিয়ে আপনারা মেতে আছেন। এই যে আমি 1.5 ঘন্টা ধরে এত কষ্ট করে বক্তব্য দিলাম, ভাই এর সাথে হচ্ছে 1000 কোটি টাকা, মানে যদি বলেন ন্যাশনাল ব্যাংকের 1000 কোটি। আমার মনে হয় যে ঠিকই বলেছেন যে আমি এই পূর্ববর্তী যে প্রেস ব্রিফিং করেছিলাম, সেই প্রেস ব্রিফিং এ এখন আমার কলিগ বলছে আমি নাকি 2 বার বলেছি এটা, শুধু ওই এবং তার আগেও একবার বলেছি। আমি আসলে মনে করেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময়কালে অর্থনৈতিক বিষয়গুলো খুব বেশি প্রাধিকার পায়নি, কিন্তু যে জায়গাগুলোতে আর্থিক খাতের যে সংস্কারগুলো যেগুলো হয়েছে সেটা আসলে অনেকটাই ব্যক্তি কেন্দ্রিক হয়েছে, অর্থাৎ ব্যক্তি উদ্যোগে হয়েছে। যিনি গভর্নর মহোদয় তিনি এই খাতে দক্ষ, অভিজ্ঞ, অন্য অনেকের অদক্ষতার পরেও তারা অ্যাডভাইজার ছিলেন বা ছিলেন, কিন্তু উনি নিজস্ব এলাকাতে কাজ করেছেন, দক্ষতা ছিল তার, এবং সেই অনুযায়ী তিনি এখানে কাজ করেছিলেন। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছেন সংস্কারের ক্ষেত্রে অনেকগুলো উদ্যোগ নিয়ে তিনি বেশ সফলকামও হয়েছিলেন। এবং আপনারা জানেন যে এই ধরনের সংস্কার কখনোই সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারে না, এবং সংস্কার সবসময়ই আসলে এক ধরনের বাধার সৃষ্টি করে এবং এর পিছনে এক ধরনের স্বার্থ গোষ্ঠী সবসময় কাজ করে। কিন্তু তিনি সেইগুলোর মধ্যেও, এমনকি আমি যতটুকু জানতাম যে বাংলাদেশ ব্যাংকের ভিতরেও তার যে অনেক শুভাকাঙ্ক্ষী ছিলেন তাও না, কিন্তু তিনি তার মতো করে নিজস্ব যুক্তি দিয়ে সেইগুলোকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন এবং করেছিলেন। সেই কারণেই আমার মনে হয়েছে যে এগুলোকে যদি অব্যাহত রাখতে হয় নতুন সরকারের সময়, তাহলে ওনার মতো একজন ব্যক্তিকে সরকার নিয়ে কন্টিনিউ করতে পারেন। আমি এখনো মনে করি যে উনি থাকলে এই সরকারের জন্য অন্তত সংস্কারের জায়গাগুলোতে ভালো হতো, এমনকি এই যে আর্থিক খাতে যে ফিরে আসার প্রক্রিয়া, এই ফিরে আসার প্রক্রিয়াটা অব্যাহত থাকতো। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে বাংলাদেশে গভর্নর মহোদয় নিয়োগ করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কোনো সিলেকশন ক্রাইটেরিয়া নেই। একটি আছে, বয়স 35 বছর হতে হবে, 35 বছর হতে হবে, ন্যূনতম 35 বছর হতে হবে বয়স হতে হবে তার, এই একটি ক্রাইটেরিয়া আছে। এবং বাকি বিষয় হচ্ছে এই সংক্রান্ত বিষয়গুলোতে তার অভিজ্ঞতা থাকতে হবে, এই এটুকু রয়েছে। আমি আপনারা এই প্রশ্নটি করবেন ভেবে আজকে সকালে আমি একটু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে কিভাবে একজন গভর্নর নিয়োগ হয় এই ক্রাইটেরিয়াগুলো একটু দেখতে চাইলাম। আমি মনে হলো যে বাংলাদেশের গভর্নর নিয়োগের প্রক্রিয়াটি আগামী দিনে আইনবদ্ধভাবে এবং এটিকে এক ধরনের সিলেকশন ক্রাইটেরিয়া ভিত্তিক এই নিয়োগটি যাতে প্রক্রিয়াতে যাওয়া হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে আলাদা করে একটি কমিটি রয়েছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে, যে কমিটির ভিতরে অর্থ সচিব এবং অন্যান্য প্রাক্তন গভর্নর এবং অন্যান্য ব্যক্তিবর্গ মিলে তারা একটি শর্ট লিস্ট করেন, এবং যারা এখানে অ্যাপ্লাই করতে পারেন তাদের যে
তাদের যে শর্তগুলো রয়েছে সেই শর্তের ভিতরে রয়েছে হলো যে তার অন্তত 20 বছর এই খাতে অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা রয়েছে। আর্থিক খাতে খালি অভিজ্ঞতা না, আর্থিক খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চালানোর তার অভিজ্ঞতা রয়েছে। তিনি প্রাজ্ঞ হবেন এবং তার এই সংশ্লিষ্ট বিষয়ে তার মাস্টার্স পিএইচডি থাকতে পারে, সেটি এখানে একটি গুরুত্বপূর্ণ দিক। এবং তার এই প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতার বিষয়টিকে এখানে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। সেই বিবেচনায় যদি আমি বর্তমান নতুন গভর্নর মহোদয়কে বিবেচনা করি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে বর্তমান সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে একটি দুর্বল পদক্ষেপ নিয়েছেন এবং আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গাটিতে সরকার যদি রাজনৈতিক বিবেচনাতেও যদি মনে করতেন যে পূর্বতন গভর্নরের চেয়ে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা, তাদের পলিটিক্যাল ফোকাস আলাদা, কিছু কিছু ক্ষেত্রে আসলেও তাদের পলিটিক্যাল ফোকাস আলাদা, তারা পুঁজিবাজারকে ফোকাস করতে চান, দেখবেন তারা পুঁজিবাজার আরো বেশি ডিরেগুলেট করতে চান। এই কথাটির অন্তর্নিহিত তো বুঝিনি, কিন্তু মনে হচ্ছে এটা আর্থিক খাত সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথেও হয়তো সম্পর্কিত হতে পারে, যেটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আর্থিক খাতের যে দুর্বলতা, সেখানে এখনো রেগুলেটেড ওয়েতে অনেক বেশি মনিটর স্ট্রিম রেগুলেশনের দরকার আছে বলে আমার কাছে মনে হয়, এবং সে কারণেই আমার কাছে মনে হয়েছিল যে পূর্বতন গভর্নর এখানে থাকা দরকার আছে। সুতরাং এই গভর্নর নিয়োগের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা দুর্বল প্রক্রিয়া যেমন করা হয়েছে, প্রক্রিয়াটি অস্বচ্ছ, এবং আমার কাছে মনে হয়েছে যে যে ধরনের বিষয়গুলো বর্তমান গভর্নর মহোদয় সম্পর্কিত সাথে যুক্ত হয়েছে, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে সরকার এই ধরনের ক্রিটিসিজম গুলো এড়িয়ে বরঞ্চ আরো ভালো বেটার নিয়োগ দিতেই পারতেন সরকার, এবং সে ধরনের লোকবল সরকারের হাতে ছিল বলে আমার কাছে মনে হয়। সুতরাং সেই জায়গাটিতে আমরা এখন থেকে যেটা অনুরোধ করতে পারি, সরকার যাতে আগামী দিনের জন্য গভর্নর নিয়োগের ক্ষেত্রে অথবা এই ধরনের যে সিনিয়র যে পজিশনগুলো রয়েছে রাষ্ট্রের, এইগুলো নিয়োগের ক্ষেত্রে কিছু সিলেকশন ক্রাইটেরিয়া শর্টলিস্ট করা, স্ক্রিনিং করা, এবং তাদেরকে এক ধরনের তাদেরকে ইন্টারভিউ করা হয়, কিন্তু ওই কমিটি কিন্তু তাদেরকে ইন্টারভিউ করেন ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি। সুতরাং এগুলো করার মাধ্যমেই কেবলমাত্র একটা শর্টলিস্ট দিলে সরকার সেখান থেকে যাতে পিক করেন, এরকম একটি প্রক্রিয়া সরকার যাতে চালু করেন, এই অনুরোধটি আমরা সরকারকে করতে পারি। আমার একটা প্রশ্ন আছে, আমি সাজ্জাদ বলছি, জিটিভিতে কাজ করি। আপনি আপনার প্রেজেন্টেশনে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে নির্বাচনের আগে করা যে চুক্তি করা হয়েছে সেটি হচ্ছে বৈষম্যমূলক এবং সেখান থেকে আপনি সরে আসার কথা বলেছেন। আসলে এটা কতটা বাস্তবসম্মত এবং এই সরকারের সেই সক্ষমতা আছে কিনা, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা এক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা? ধন্যবাদ। এটি নিয়ে যদি আগে একটু বলি, আপনাদের সকলের খেয়াল থাকবে যখন শুল্ক সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা শুরু হয়েছিল, তখন আমাদেরকে সাধারণ মানুষকে ধারণা দেওয়া হলো শুধুমাত্র শুল্ক নিয়ে আলোচনা চলছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, শুধু শুল্ক নিয়ে আলোচনা হচ্ছে। সেটা কি? এটা 35 থেকে কিভাবে আমরা 20-এ কমিয়ে আনতে পারবো, এবং তার জন্য কিছু কিছু প্রকিউরমেন্টের চুক্তি করলেই নাকি আমাদের এটি শেষ হয়ে যাবে। কিন্তু যে এগ্রিমেন্টটা আসলো, এটি দেখে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। এই ধরনের একটি চুক্তি কিভাবে একটি সরকার, অনির্বাচিত সরকার করে যেতে পারেন, বা এই দায়টি কিভাবে একটি নির্বাচিত সরকারের কাছে এই সরকার দিয়ে যেতে পারেন? আমার কাছে মনে হয় যে কোনো একটি বিষয় যদি অন্তর্বর্তী সরকারকে নিন্দা জানানোর থাকে, তাহলে এই একটি চুক্তির জন্য আমি আসলে নিন্দা জানাতে চাই। এবং দেখবেন এই চুক্তির সর্বশেষ যে দুটি ক্লজে বলা আছে যে এই চুক্তি যদি উভয় পক্ষ যৌথভাবে সম্মতিতে 60 দিনের ভিত্তিতে তারা আলাপ আলোচনার মাধ্যমে এই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারেন। এটা হচ্ছে এক। চুক্তিতে বলা আছে উভয় পক্ষ সমস্ত নোটিফিকেশন শেষ করে জানালেই কেবলমাত্র চুক্তির কার্যকারিতা শুরু হবে। সেটাও ফলে এই দুটোর কোনোটি এখন পর্যন্ত আমরা শুরু করিনি। দুই, থার্ড যেটি ইউএস সুপ্রিম কোর্টে যে নির্দেশনাটি এসছে, যে পজিশনটি এসছে, সেটিতে কিন্তু এটি পরিষ্কার যে এই পুরো বিষয়টি আসলে ভ্রমাত্মক। যদিও ওটা শুল্ক সংক্রান্ত বিষয় ছিল, কিন্তু ওটিকে ব্যবহার করে বাংলাদেশের মতো একটি দুর্বল দেশকে যে এরকম একটি বৈষম্যমূলক চুক্তিকে বাধ্য হওয়া, এটিও আসলে ওই চুক্তিরই অংশ হতে পারে, ওই নির্দেশনার অংশ হতে পারে বলে আমরা মনে করি। সুতরাং আমার মনে হয় যে সরকার এই তিনটি বিষয়ের আলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যামিকেবলি আলোচনা করতে পারেন যে কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, এবং কিভাবে উভয় দেশ এই ধরনের চুক্তি না করে বরঞ্চ দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে পারে, যেটা উভয় দেশের বাণিজ্য স্বার্থ অক্ষুণ্ণ থাকে। মজিম ভাই, আমি রিজভিনোজ চ্যানেলে কাজ করি। এই 180 দিনের বিষয়ে আপনারা এত গুরুত্ব দিচ্ছেন কেন?
মানে একটা সরকার তো 5 বছরের জন্য, আপনি বলেছেন যদিও যে 5 বছরের জন্য প্ল্যানিংটা করা দরকার, বাট হয় 180 দিন, মানে এটি কি প্রধানমন্ত্রী পরিকল্পনা চেয়েছেন মন্ত্রীদের কাছে সেই জন্য, নাকি অন্য কোনো কারণ? আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের এই যে আপনি স্তম্ভিত, এই কথাগুলো কি আপনারা যখন সরকার ছিল, অন্তর্বর্তী সরকার, তখনও কি এই টোনে বলেছেন কিনা? না বলে থাকলে কেন বলেন নাই? আর সরকারের যারা ছিলেন, বিশেষ করে আমাদের প্রেস সচিব বা উপদেষ্টা, তারা তো এটা নিয়ে বলেছেন, উচ্ছ্বসিত প্রশংসা করছেন এবং বলছেন এটা বাংলাদেশের জন্য অনেক মানে উইন হয়েছে। বিশেষ করে আমরা জিরো ডিউটিতে কাপড় বেচতে পারবো ইউএসএ। হ্যাঁ, তা আপনারা এখন স্তম্ভিত কেন? ভাই, আমি মাহাদি সেকেন্দার, এটিএন নিউজে কাজ করি। সিপিডি কে আমরা বিভিন্ন সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে দেখি, আমি রিজভী ভাইয়ের সাথে একটু সংযোগ, কিন্তু শুল্ক চুক্তি নিয়ে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। সেই জায়গাটা একটু স্পষ্ট করবেন। আর দ্বিতীয়ত হলো, বিগত সময়ের যে সরকারের সিদ্ধান্তগুলো এক্সিকিউশনের ক্ষেত্রে বিভিন্ন সংস্কার কমিশন, আর্থিক অস্বচ্ছতা, অন্য যেগুলো আছে, সেই জায়গাটাও বর্তমান সরকার কিভাবে কন্টিনিউ করবে এ বিষয়ে কিন্তু আপনাদের কোনো সাজেশন দেখিনি। বুঝিনি, আবার বলেন। সংস্কার প্রক্রিয়ার যে কমিটি আছে, যেমন শ্বেতপত্র ছিল, তো সেই জায়গায় এই যে সরকার, বিগত সরকারের সেই জায়গাগুলোতে এক্সিকিউশনের ক্ষেত্রে কি পদক্ষেপ নিবে, সেই জায়গাগুলো আমরা দেখিনি, এটা একটু স্পষ্ট করবেন। ধন্যবাদ। আমি এই দুটো প্রশ্ন একটু আগে উত্তর দিই। 180 দিন বলে না, আমার কাছে প্রথম যেটি মনে হয়েছে যে বিএনপির এই সরকারটি প্রায় 20 বছর পরে ক্ষমতায় আসলো, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন আসলে সরকারের দীর্ঘদিন যদি না থাকা যায়, তাহলে সরকারের সঙ্গে এক ধরনের প্রক্রিয়ার সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয়। ফলে ওই এবং ভিতরে এই সময়কালের ভিতরে বিভিন্ন রকমের পরিবর্তনগুলো হয়, সেগুলো অনেক সময় পুরোপুরি অনুধাবন করাতে কষ্ট হয়। তখন নতুন সরকার ক্ষমতায় আসলেই যেটি হয় যে পূর্ববর্তী যে সিস্টেমগুলো, এটা আবার নতুন সরকারকে চেপে ধরতে চায়, যেটা আমি আমার বক্তব্যের ভিতরে রেখেছি, যে এক ধরনের ইনার্শিয়া কাজ করেন নড়াচড়ার ক্ষেত্রে। আবার নতুন সরকার যেহেতু, তারাও আসলে এই ব্যুরোক্রেসিকে তখন ব্যবহার করতে তারাও হিমশিম খেয়ে যায়। এই 180 দিনের পদক্ষেপটি আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের ঝাঁকি দেওয়া, অর্থাৎ নতুন সরকারকে, নতুন রাজনৈতিক সরকার যাতে ব্যুরোক্রেসিকে নিয়ে চলতে পারেন এবং ব্যুরোক্রেসি যাতে তাদের মতো করে মুভ করেন, সেই মুভমেন্টের ঝাঁকিটি আসলে দেবার জন্যই এই জায়গাটিকে। এবং দেখবেন উনি সবাইকেই বলছেন এটি করা, এবং আপনি ঠিকই বলেছেন 5 বছরই আসলে তাদের লক্ষ্য রাখা উচিত। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে, এবং উনি দেখবেন যে উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে না বসে উনি কেবিনেট এইতে বসছেন, সচিবালয়ে বসছেন, এটিও কিন্তু ইন্ডিকেটিভ। কেননা আমি কিছুদিন আগে একটা আর্টিকেল লিখেছিলাম, আমি সেখানে এটাও লিখেছিলাম যে যোগ্যতা কি মন্ত্রী হবার, এবং এক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে প্রাইম মিনিস্টার্স অফিস অনেক সময় মন্ত্রণালয়ের অফিসের সচিব, উপসচিবও অনেক সময় মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবদের আগের আমরা দেখতাম যে ছড়ি ঘোরাতেন, মানে সব সিদ্ধান্ত তাদের উপরে থাকতো প্রাইম মিনিস্টার অফিসে। সেই জায়গায় অফিসটি যখন সচিবালয়ে চলে আসে, তখন আসলে দূরত্ব অনেক কমে আসে। তো আমি অনুরোধ করব যে প্রধানমন্ত্রীর অফিস তো রয়েছেই, কিন্তু সচিবালয় নিয়মিতভাবে এই যে শুরুতেই অফিস করা, সকলকে নিয়ে দেখা, অফিস সময় দেখা, এগুলো আসলে এক ধরনের প্রশাসনের ভিতরে এক ধরনের সংস্কারের ক্ষেত্রে বা নতুন সরকারের সাথে কাজ করার জন্য সকলকে প্রস্তুতির ইঙ্গিত। কিন্তু তার মানে এই যে এটা যে সফলতার ইঙ্গিত তা বলছি না, সফলতা আগামী দিনে, এবং এটা ধীরে ধীরে আগামী দিনে সেই জায়গাটি হয়তো আগামী দিনে দেখবার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। এই চুক্তির ক্ষেত্রে যে জিনিসটি বলেছি, আমি শুরু থেকেই, যারা আমাকে যারা ফলো করেন, আমি দুর্ভাগ্যবশত বলতে চাই যে আমি যেভাবে বলেছি, আপনারা আমার কাছ থেকে কোট নিয়েছেন, কোটের একটা সেন্টেন্স দিয়েছেন আর একটা সেন্টেন্স দেন নাই। শুরু থেকে এই চুক্তির যে এই অবস্থা হবে, এটা যখন থেকে ট্রেড নিউজ হয়েছে, এটা যে বাংলাদেশের জন্য সহায়কমূলক না। ট্যারিফটা, আমি তো বাকিটা জানি না, এটা তো অনেক পরে জেনেছি। শুধু ট্যারিফ পার্টটা নিয়ে আমি বলেছিলাম যে ট্যারিফ পার্টটা নিয়ে এটা ডাব্লিউটিও নীতি বিরোধী, এবং এটা কোনোভাবেই বাংলাদেশের জন্য খুব, আপনারা বলছিলেন যে হ্যাঁ চীন বা ভারতের সাথে আমাদের একটা বড় পার্থক্য তৈরি হচ্ছে, আমাদের অসুবিধা কোথায়। কিন্তু আমি তখন এটাও বলেছিলাম যে চীন ভারতের এই বৈষম্যের জন্য এরা এখন তাদের পণ্য ইউরোপে পাঠাবে কম দামে। এই যে এখন দেখেন আমার ইউরোপে আমি আমার পণ্য এক্সপোর্ট করতে পারছি না, কারণ লো কস্ট চাইনিজ পণ্য ওই মার্কেটগুলো দখল করে নিচ্ছে। এবং এটাও বলেছিলাম যে হাই ট্যারিফের জন্য ইউএস কনজিউমার কিনতে পারবে না, ওখানে ইনফ্লেশনের ইম্প্যাক্ট পড়বে।
আমি দুর্ভাগ্য যে সেই জিনিসগুলো আপনাদের দিক থেকেও আসলে যথেষ্টভাবে আমরা আসলে পাইনি। ফলে টোন যদি বলেন, আমার স্ট্যান্স যদি বলেন, তাহলে এই স্ট্যান্সটা আমার একেবারে শুরু থেকেই আমি এখনো মনে করি যে ট্রেড নেগোসিয়েশনস গুলো WTO ফ্রেমে হওয়া দরকার এবং WTOর মেইন গাইডলাইন এখানে ফলো করা দরকার, এবং বাংলাদেশেরও উচিত হবে এই সংক্রান্ত বিষয়ে যদি সমস্যা তৈরি হয় তাহলে WTOতে গিয়ে আপত্তি উত্থাপন করা। যদিও ডিসপিউট সেটেলমেন্ট বডি ওখানে কার্যকর না, কিন্তু আপত্তি উত্থাপনের তো সুযোগ রয়েছে, সুতরাং সেগুলোকে ব্যবহার করার সুযোগ রয়েছে বলে। আর আমি আপনাদেরকে তো বললাম এই মুহূর্তে তো আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার কথার জন্য 3 বছর চাচ্ছিলাম, যদি ধরেও নেই যে রাজি আছে, তাহলে সেটাও যদি করতে চাই সেটাও তো আমার বাধা। আমি তো সবসময় চাইবো যে লো কস্ট ইফিশিয়েন্ট টেকনোলজি, যেটা আমার পার্শ্ববর্তী দেশ ভারত বা চীন থেকে আসে, এবং সেটা করতে গেলেও যদি আমাকে বাধা চলে আসে, সেই জায়গাগুলোর ব্যাপারেও তো আমার নিজস্ব স্বাধীনতা থাকতে হবে। ফলে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, নীতি সিদ্ধান্তের স্বাধীনতার জায়গায় এই চুক্তিটা আমার কাছে একটা বড় মনে হয়েছে, ব্যত্যয় মনে হয়েছে বলে আমার কাছে মনে হয়, এবং এটা আসলে সরে আসার সুযোগ রয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জায়গাটি যদি বলেন, আবারও সেই একই জিনিস, আমার কাছে আসলে আমার কাছে প্রতিক্রিয়া পেতেন। দুর্ভাগ্যবশত আপনারা আপনাদের তো পরিচিত লোকজন আছেন, তাদের কাছে গেছেন, তারা তাদের মতো প্রতিক্রিয়া দিয়েছেন। আমার প্রতিক্রিয়া যদি যারা নিয়েছেন আমার প্রতিক্রিয়া আমি এইভাবেই দিয়েছি, বা আমি টিভিতে গেলেও এটাই বলেছি। সুতরাং প্রতিক্রিয়ার জায়গাতে আসলে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমরা আসলে না এই জায়গাগুলো আমরা ইউজুয়ালি স্টেটমেন্টের টিআইবি আসলে স্টেটমেন্টের কালচারটা ওদের রয়েছে, আর আমাদের রয়েছে হলো মোর গবেষণালব্ধ আলোচনা করে বিশ্লেষণ করে আপনাদেরকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওটা দেই না, তাৎক্ষণিকভাবে অনেক সময় সেটা ইউ আর রাইট যে আমরা তাৎক্ষণিকভাবে অনেক সময় ডেকে কাউকে বলি। বলতে পারেন যে হ্যাঁ আমি শেষ করি, বলতে পারেন যে আমি আমার জায়গা থেকে এই বিশ্লেষণগুলো এটার আলোকে নিয়ে এসে আমি এটা তুলে ধরলাম। যদিও আমি ট্রেড নিয়ে গবেষণা আমার সাথে সাথে সিপিডির অন্য কলিগরাও করেন, তারা তাদের মতো করে তাদের প্রতিক্রিয়া বিভিন্ন জায়গায় আছে দেখবেন, কিন্তু আমি যেহেতু আজকে সুযোগ পেলাম এই জন্য আপনাদের সামনে বিস্তারিত জিনিসটি তুলে ধরলাম এবং সেটি আমি আসলে আপনার কাছে উপস্থাপন করলাম। ম্যাচ শেষ করেছেন, একজন পালিয়ে গেছেন, তিনি স্বপ্রণোদিত হয়ে পালিয়ে গেছেন, তাকে কেউ তাড়িয়ে দেয়নি, কিন্তু এই প্রথম কাউকে তাড়িয়ে দেওয়া হলো এবং যিনি হচ্ছে পুরোদম ইকোনমিস্ট। তো এরকম একটা ঘটনায় বাংলাদেশের ইকোনমিস্টদের মধ্যে হচ্ছে কোনো প্রতিক্রিয়া সেভাবে দেখা যায় নাই। এটা কি তারা কি ভয়ের মধ্যে আছে কোনো প্রতিক্রিয়া জানাতে? আপনার কি মনে হয়? এবং আপনার প্রতিষ্ঠানও সেভাবে প্রতিক্রিয়া জানায়? আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া জানি না, কিন্তু প্রাতিষ্ঠানিক টিআইবি প্রতিক্রিয়া জানিয়েছে বললো, কিন্তু ব্যক্তিগতভাবে ইকোনমিস্টরা সবাই প্রায় প্রতিক্রিয়া জানিয়েছে। আপনি দেখবেন যারা এর মধ্যে প্রায় 4-5টা অর্গানাইজেশন যারা সবাই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আমি বরঞ্চ যেটা প্রত্যাশা করব এই সরকারের কাছে, এই সরকার যাতে প্রাক্তন গভর্নর মহোদয়কে, মাননীয় প্রধানমন্ত্রী যাতে গভর্নর মহোদয়কে তার দপ্তরে যাতে আমন্ত্রণ জানান এবং আমন্ত্রণ জানিয়ে তাকে যেন আনুষ্ঠানিকভাবে বিদায় যান, এটি আমি প্রত্যাশা করব। মনোজন ভাই, আমি তৌহিদ আরটিভিতে কাজ করছি। আমি একটু অন্য বিষয়, আপনি প্রেজেন্টেশনে যে বিদ্যুৎ নিয়ে যে কথাটা বলেছেন, কয়লা ভিত্তিক টোটাল ফসিল ফুয়েল ভিত্তিক সিস্টেমটা থেকে আপনারা নবায়নযোগ্য ওদিকে যেতে বলছেন। আমি যতটুকু জানি বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার শেষ দিকে কয়লা উত্তোলনের যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, ওনারা বলছেন যে একদিকে এলএনজি আনার জন্য যে তাদের যে টাকা, ওভারঅল যে টাকার সিচুয়েশন এটা নাই, সবকিছু মিলে আপনি এখন যে সিস্টেমে আছে আমরা প্রায় 90% টোটাল ফসিল ফুয়েল সিস্টেমে আছে, এখন আবার নবায়নযোগ্য আছে 4-5%। এইরকম একটা সিস্টেমের মধ্যে আপনি এলএনজিও বাড়াতে চাচ্ছেন না, আবার কয়লা উত্তোলন করতে দিচ্ছেন না, এখন আবার ডিমান্ডও বাড়ছে ডে বাই ডে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে উদ্যোক্তারাও প্রতিবন্ধকতা গ্রহণ করছেন। তো এই মুহূর্তে এটা কি সম্ভব কিনা এই মুহূর্তে নতুন সরকার? সমস্যাটা ওইখানেই যে আমি এখানে গ্যাস উত্তোলনের কথা বলেছি, এবং গ্যাস উত্তোলনের এই কথাটি, হ্যাঁ এবার আপনার বলি, গ্যাস উত্তোলনের এই কথাটি আমি 2019 সাল থেকে বলছি। আজকে কয় সাল? 7 বছর। আপনি যদি এই 7 বছর যদি গ্যাস উত্তোলনের জন্য কাজ করতেন তাহলে আপনার এই সময়কালে এলএনজির উপরে নির্ভর হতো না।
বিগত সরকারের সময়কালে আমরা দেখেছি এলএনজি লবিরা কি পরিমাণে দুর্দান্ত প্রতাপে, এবং তাদের কারণেই গ্যাস উত্তোলন প্রক্রিয়াটি স্থবির হয়েছিল। 2D 3D সিসমিক সার্ভের জন্য সমস্ত কার্যক্রম শেষ করেও তাদেরকে সার্ভের জন্য নরওয়েজিয়ান কোম্পানিকে দেয়া যায়নি, এবং এলএনজির দিকে এক ধরনের টেনে নিয়ে যাওয়ার প্রবণতা আছে। এলএনজির দিকে বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর এক ধরনের আগ্রহ রয়েছে, সরকারি কর্মকর্তাদের আছে, যারা এটার সঙ্গে আমদানিকারক তাদের রয়েছে, এবং এটার ভিতরে যে কমিশন রয়েছে এগুলো খুব সহজেই এটি পাওয়া যায়। এক সপ্তাহের ভিতরে আপনি ইস্যু করলে এক সপ্তাহের ভিতরেই এলএনজি দেশে চলে আসে। এই যে প্রক্রিয়াটা, এটার বদলে গিয়ে আপনি গ্যাস উত্তোলনের জন্য কূপ খনন, এই খনন সেই খনন, নবায়নযোগ্য জ্বালানির জন্য জমি বের করা দেয়া, এইগুলো আপনার জন্য কখনো পছন্দ হয় না। ফলে দীর্ঘমেয়াদী সাস্টেইনেবিলিটির প্রশ্নে যদি যেতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কয়লা এবং এলএনজি থেকে বেরিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম মজিম ভাই, আমরা যখন এখানে আসলে আপনার কথা শুনছি সেই সময় ইসরায়েল ইরানে আক্রমণ করেছে, হামলা করেছে। আপনি জানেন যে পাকিস্তান এবং আফগানিস্তানের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, হামলা হয়েছে। তো এই যে মধ্যপ্রাচ্য আবার অসহিষ্ণু হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের জ্বালানির যে অনিশ্চয়তা, আমরা এমনিই খুব কঠিন সময় পার করছি, সেটি আরো খারাপ অবস্থার মধ্যে যাবে কিনা শঙ্কা করেন কিনা? এবং আরেকটা বিষয় হচ্ছে, নতুন সরকার যখন আমরা আসলে আমাদের নিজেদের ঘর গোছানোর চিন্তা করছি, তখন এই বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি আবার নতুন করে চাপ তৈরি করবে কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম মজিম ভাই, আমি একটু আপনার ওই যে প্রেজেন্টেশনের ওখান থেকে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি বলেছেন যে সরকারকে যদি শক্তিশালী করতে হয় তাহলে স্থানীয় পর্যায়ে যে প্রশাসন আছে তাদেরকে শক্তিশালী করতে হবে। সেখানে আপনি চেয়ারম্যান বা পৌরসভার যারা মেয়র তাদের কথা বলেছেন। তো আমি একটু এখানে জানতে চাই যে আপনি যেটা বললেন যে অন্তর্ভুক্ত এবং দ্রুত নির্বাচনের কথা বলছেন, যে অন্তর্ভুক্তিমূলক, আপনি আমাদের জাতীয় নির্বাচনের আগে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছিলেন, এখনো বলছেন আপনি স্থানীয় পর্যায়ের কথা। তো আমি একটু আপনার কাছে জানতে চাই এই ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা জাতীয় নির্বাচনে হয়েছে কিনা, এবং স্থানীয় নির্বাচনটার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক করতে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনার মানে থাকবে, সুপারিশ থাকবে আর কি, একটু যদি বলতেন। আপনারা তো অন্যদিকে নিয়ে যাচ্ছে, আমার ছেলেমেয়েরা এত কষ্ট করে এগুলো করছে, কালকে পেপারে খুলে দেখবে ওদের একটা কথাও নাই। জি আসসালামু আলাইকুম, আমি আপনার এখান থেকে একটা বলবো যে কোনো সরকারের আগে যখন ইস্তিহার ঘোষণা করে তখন একরকম থাকে, পরবর্তীতে সেটা চেঞ্জ হয়। আপনি সেটা বলেছেন যে আপনি এই নির্বাচনের পরে একজন মন্ত্রীর চাঁদাবাজি নিয়ে বক্তব্য শুনেছেন, তারপর ভোক্তা অধিকারের একজন কর্মকর্তাকে একজন সভাপতি যে মানে লাঞ্ছনা করেছে সেটাও দেখছেন। আমরা বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে পারিনি। সার্বিকভাবে নির্বাচনী মানে ইস্তিহার ঘোষণা পর্যন্ত দলটির যে ছিল সেটা কিভাবে দেখছেন, আর এই অল্প কয়েকদিনে তার মূল্যায়ন কিভাবে দেখবেন? ধন্যবাদ। আচ্ছা, আমি একটু মানে এগুলো দিচ্ছি, কিন্তু আমি আশা করবো যে এগুলো আপনারা আবার হাইলাইট করবেন না। প্রথম প্রশ্নটি, মাহুয়ের প্রথম প্রশ্নটি ভালো ছিল, সেটা হলো বৈশ্বিক যে নতুন করে যে যুদ্ধ শুরু হচ্ছে, এটার কারণে জ্বালানি খাতে আমাদের চ্যালেঞ্জ তৈরি হবে কিনা। প্রথম যে এটির একটি দিক যে সেটা হলো যে এই সমস্ত কারণে সাপ্লাই চেইন গুলো নতুন করে অনিশ্চয়তার মধ্যে পড়ে। তখন যতই কারণ ইরানকে আক্রমণ করা মানে হচ্ছে আপনার যেন হরমুজ প্রণালী ব্যবহার করাটি তখন কষ্টকর হয়ে যায়। ঠিক একইভাবে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধটিও হয়তো বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তো সেক্ষেত্রে সাপ্লাই চেইন গুলো ইন্টারাপ্টেড হলে অভ্যন্তরীণ বা বৈশ্বিক বাজারে তার এক ধরনের মূল্যজনিত প্রতিক্রিয়া থাকে, সেটি আপনাদেরকে বলা যায়। কিন্তু মনে রাখবেন যে এই মুহূর্তে আমাদের ভোক্তারা যে মূল্যে পেট্রোলিয়াম পাচ্ছে তার থেকে অনেক কম মূল্যে তারা বিশ্ববাজার থেকে আমদানি করছে। বরঞ্চ বলতে পারেন যে এই মুহূর্তে বিপিসি অনেক মুনাফায় আছে। উচিত ছিল এখন যদি কিছুটা বাড়েও, বরঞ্চ উচিত ছিল বিপিসি যদি এখানে মূল্য সমন্বয় করে ভোক্তাকে কিছুটা যদি রেহাই দেয় অথবা কিছুটা যদি নিম্ন সমন্বয় করে, সেই সুযোগ ছিল। অন্তত এটুকু আশা করতে পারি যে বৈশ্বিক এই যুদ্ধ বিগ্রহের অজুহাতে যাতে কোনোভাবেই জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের যাতে কোনো উদ্যোগ না নেওয়া হয়। দ্বিতীয় যেটি বলা হলো সেটি হলো স্থানীয় সরকারের ক্ষেত্রে প্রশাসন। আমি এটা তো আগেও বলেছি, আপনাদের স্থানীয় প্রশাসনগুলো কে আরো বেশি জবাবদিহিতার মধ্যে আনা এবং তাদেরকে আরো ব্যবহার করা, অন্তর্ভুক্তিমূলক করা। এই জায়গায় আমি জাতীয় নির্বাচনের সময় অন্তর্ভুক্তির বিষয়টি বলেছিলাম।
একটা জিনিস আমি সবসময় আমার কাছে বিশ্বাস করি আমি, সেটা হচ্ছে যে কোনো নির্বাচন যত বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, যত বেশি জনগণের অংশগ্রহণ থাকবে, তত বেশি নির্বাচিত সরকার বা নির্বাচিত প্রতিনিধিকে তত বেশি জবাবদিহির মধ্যে রাখা যাবে। সুতরাং সেরকম একটি জায়গা থেকে যখন একটি বড় দল নির্বাচনের বাইরে রাখা হয়েছে, তাতে করে আমার ধারণা যে এই প্রতিদ্বন্দ্বিতার জায়গাতে একটা ব্যত্যয় হয়েছে। সুতরাং এই জায়গাটিতে যদি এই তৃতীয় দলটি যদি থাকতো, তাহলে নির্বাচন আরো বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হলে এই সরকারকে আরো বেশি জবাবদিহিমূলক রাখার কাজটি তুলনামূলকভাবে আরো ভালোভাবে করা যেত বলে আমার কাছে মনে হয়। ঠিক সেই একইভাবে স্থানীয় সরকারে যখন এই মুহূর্তে নির্বাচন আসতে যাচ্ছে, সেই স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও আমরা মনে করি যে আমরা এখনো জানি না যে এটা আসলে রাজনীতিক ব্যানারে হবে না ব্যক্তি ব্যানারে হবে, সেটি এখনো পরিষ্কার না। যদি ব্যক্তি ব্যানারে হয় তাহলে তো আমার ধারণা যে সুযোগটি তুলনামূলকভাবে সহজভাবে উন্মুক্ত করা যাবে। রাজনৈতিক পরিচয় যে কেউই যদি অংশগ্রহণ করতে চায়, তার রাজনৈতিক পরিচয়কে যাতে কোনোভাবে অপব্যবহার না করেন সরকার বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যদি এটা হয় দলীয় পরিচয় হয়, তাহলে সেই জায়গাটিতেও আমরা মনে করি যে সকল দলের অংশগ্রহণটি বরঞ্চ এই জায়গাগুলো নির্বাচনগুলোকে আরো অংশগ্রহণমূলক করবে এবং স্থানীয় পর্যায়ে আরো বেশি জনগণের সুবিধা প্রাপ্তিটি আরো সহজতর করবে এবং ইতিবাচক করবে। শেষ করি বলে না, বৈশ্বিক যুদ্ধের একটা হয়তো প্রতিক্রিয়া থাকতে পারে, কিন্তু আমার ধারণা যে এই যে যুদ্ধগুলো দেখছেন এগুলো সাময়িক, এগুলো খুব বৃহৎ আকারের কোনো যুদ্ধের কাঠামো না। সুতরাং তার জন্য হয়তো কিছু ইমিডিয়েট কিছু চ্যালেঞ্জ আছে, কিন্তু লং টার্ম কোনো চ্যালেঞ্জ আছে বলে মনে হয় না। তবে যুদ্ধ পরিস্থিতিকে সতর্কভাবে নজরদারি করা দরকার। শুধু সরকার না, সরকার এবং বেসরকারি খাত এবং ডেভেলপমেন্ট পার্টনারদের সকলের এখন এসটিএস এর আলোকে তাদের কার্যক্রম গ্রহণ করা দরকার, স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবার অংশ হিসেবে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের জন্য এফটিএ এবং সেপার নেগোসিয়েশন শুরু করা বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্টনারদের সাথে। একই সাথে আমরা মনে করি বলা হয়েছে নেগোসিয়েশন ক্যাপাসিটি বৃদ্ধি করার কথা বলা হয়েছে, ডব্লিউটিওর সাথে বিভিন্ন ধরনের যে বিষয়ে আলাপ আলোচনা আরো শক্তিশালী করার কথা বলা হয়েছে। একই সাথে আমরা এসটিএস এ বলা হয়েছে যে প্রোডাক্টিভিটি দক্ষতা বৃদ্ধির জন্য টেকনোলজি আপগ্রেডেশন ইনোভেশনকে গুরুত্ব দেওয়া, বলা হয়েছে গ্রিন ট্রান্সফরমেশনকে গুরুত্ব দেওয়ার কথা এবং এফডিআই কে অ্যাট্রাক্ট করার কথা এখানে বলা হয়েছে। আমরা আশা করেছিলাম যে সরকার এই আলোকেই যে কোনো দেশের সঙ্গে তার বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত যে কোনো চুক্তির বিষয়গুলোকে মাথায় নিয়ে কাজ করবেন। আমরা ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময় 6ই ফেব্রুয়ারি এবং 9ই ফেব্রুয়ারি আমরা দুটি চুক্তি স্বাক্ষর হতে দেখেছি। একটি হলো এগ্রিমেন্ট বিটুইন ইউনাইটেড স্টেটস অ্যান্ড পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অন রেসিপ্রোকাল ট্রেড এবং আরেকটি হলো ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বিটুইন বাংলাদেশ অ্যান্ড জাপান। আমরা যদি প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তিটি হয়েছে এই চুক্তির ধারাগুলো যদি বিশ্লেষণ করি, আমাদের কাছে এটি মনে হয়েছে এটি চরমভাবে একটি বৈষম্যমূলক চুক্তি স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার। এর যে ডিসক্রিমিনেটরি আর্টিকেলগুলো রয়েছে, যে ইম্পোর্ট লাইসেন্সিং করা যাবে না, টেকনিক্যাল রেগুলেশন স্ট্যান্ডার্ডস এবং কনফর্মিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে কোম্পানিগুলোকে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। একদিকে বাংলাদেশ ধাপে ধাপে শূন্য শুল্কে যাবে, আবার অন্যদিকে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রেসিপ্রোকাল ট্যারিফের ভিতরে থাকবে, অ্যাডভারেবল ট্যারিফের ভিতরে থাকবে, আবার সেই জায়গায় কোনো ব্যত্যয় হলে আরো বাড়তি শুল্ক বাংলাদেশের উপরে আরো হতে পারে, সেই জায়গাটি সেখানে বলা হয়েছে। এটি আমাদের কাছে চরমভাবে বৈষম্যমূলক মনে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে স্যানিটারি ফাইটোস্যানিটারি মেজার্স এর ক্ষেত্রে যে ধরনের বিষয়গুলো এখানে দেয়া আছে, তাতে বাংলাদেশ তৃতীয় কোনো দেশের সাথে চুক্তি করতে গেলে সেটি যদি মার্কিন স্ট্যান্ডার্ডের সাথে সমকক্ষ না হয়, তাহলে বাংলাদেশ সেই চুক্তি করতে পারবে না। এটিও আমাদের কাছে বৈষম্যমূলক মনে হয়েছে। আমাদের কাছে ভৌগোলিক নির্দেশকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত জায়গাগুলোতে ভৌগোলিক নির্দেশক এখনো চূড়ান্ত হয়নি, তথ্য উপাত্ত নেই, সেখানে মার্কিন গুডসের যে তালিকা সেই অনুযায়ী সেইগুলোকে নির্দেশক ব্যবহার করার কথা বলা হয়েছে।
এবং আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিসের ক্ষেত্রে ইউএস সার্ভিস প্রোভাইডারদেরকে দেশীয় সার্ভিস প্রোভাইডারের সাথে সমভাবে সুযোগ দিতে হবে বাংলাদেশি বাজারে, সেটি এখানে বলা হয়েছে। এবং একই সাথে বর্ডার মেজারের ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে বাংলাদেশের বর্ডার মেজার ইউএস বর্ডার মেজারের সাথে সমতুল্য হতে হবে, অর্থাৎ ইউএসএ যদি তার বর্ডারে কোনো দেশের কোনো পণ্যের বিপক্ষে যদি মার্কিন স্বার্থ ক্ষতি হয় তাহলে সেটির সঙ্গে বাংলাদেশকেও সমকক্ষভাবে কাজ করতে হবে সেই বর্ডার মেজারের আলোকে, সেটি বলা হচ্ছে। এবং সেই জায়গাটিতে বাংলাদেশ কোনোভাবে ভ্যাট আরোপ করতে পারবে না, কোনো রিটালিয়েটরি মেজার নিতে পারবে না বাংলাদেশ থেকে পণ্য উৎপাদন হলেও। এবং ডিজিটাল ট্রেড এবং টেকনোলজির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটির ক্ষেত্রে বাংলাদেশ তৃতীয় দেশের সাথে ডিজিটাল ট্রেড এগ্রিমেন্ট করতে গেলে সেটা যদি ইউএস ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত করে তাহলে সেটিও আসলে এখানে রহিত করা হয়েছে। আমরা এই একই জিনিস দেখতে পাচ্ছি ইলেকট্রনিক ট্রান্সমিশনের ক্ষেত্রে কাস্টমস ডিউটি আরোপ করার জায়গাটিতে রহিত করা হয়েছে ইউএস বেসড প্রোডাক্টস এর ক্ষেত্রে। মার্কেট এন্ট্রির ক্ষেত্রে বলা হয়েছে যে ইউএস কোন কোম্পানি বা কোনো ব্যক্তি যদি বাংলাদেশে কাজ করে তাহলে তার জন্য কোনো বাড়তি শর্ত আরোপ করা যাবে না, যদিও সেটা বাংলাদেশের শর্তের তালিকার ভিতরে যদি সেটা থাকে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বর্ডার ট্যারিফ মেজার নিতে হবে যদি ইউএস কোনো এক্সপোর্ট বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ তার এক্সপোর্ট যদি কমে যায়, সেটা যদি অন্য কোনো দেশের পণ্য আসার জন্য, তাহলে সেটির বিরুদ্ধেও বাংলাদেশকে ব্যবস্থা নিতে হবে, এই ধরনের যুক্তি সেখানে রয়েছে। এক্সপোর্ট কন্ট্রোলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই এক্সপোর্ট কন্ট্রোলগুলো আমাদেরকে মেনে চলার কথা বলা হয়েছে, আমাদেরকে ডিউটি ইভেশন এগ্রিমেন্ট করতে বলা হয়েছে, আমাদেরকে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অর ক্রিটিক্যাল মিনারেলস এর সুযোগ করে দিতে হবে, এটা শুধু এনার্জি না, ক্রিটিক্যাল মিনারেলস এর সুযোগটিও তাদেরকে করে দিতে হবে। যে টেক্সটাইলের কথা বলা হয়েছে যে টেক্সটাইলে যদি মার্কিন তুলা ব্যবহার করা যায় তাহলে শূন্য শুল্ক সুবিধা পাওয়া যাবে, সেটা বলা হয়েছে যে কতিপয় এবং ঘোষিত, অর্থাৎ এটি সকল ধরনের পণ্যের জন্য কিন্তু সেটি প্রযোজ্য হবে না, সেটিও যেন আমাদের মাথায় থাকে। একই সাথে আমরা বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ তৃতীয় দেশ থেকে বিনিয়োগ আসলে সেই বিনিয়োগ সংক্রান্ত তথ্যপাত্র তাদের সঙ্গে আমাদেরকে সরবরাহ করতে হবে বা তাদেরকে জানাতে হবে। আমাদের কাছে সামগ্রিকভাবে মনে হয়েছে যে এরকম একটি চুক্তি যদি করা হয় তাহলে বাংলাদেশের যে মসৃণ রূপান্তর কৌশল বা এসটিএস, এটি বড়ভাবে বাংলাদেশ ব্যাহত হবে। কেননা এসটিএস এ বড়ভাবেই বলা হয়েছে যে এটি বাংলাদেশ যাতে এফডিআই কে প্রমোট করে, বাংলাদেশ যাতে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য যেন গুরুত্ব দেয়, বাংলাদেশ যেন টেকনোলজি আপগ্রেডেশন করে, ইনোভেশনের জন্য যেন গুরুত্ব দেয়, এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে যে একটি শর্তাধীন একটি চুক্তির ভিতরে ঢুকে যাবে, যা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবার প্রক্রিয়াকে বড়ভাবে ব্যাহত করতে পারে। এই আলোকে আমরা মনে করি যে সরকারের উচিত এই চুক্তি থেকে সরে আসা, এবং আমরা মনে করি যে এই আলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে, এবং এক্ষেত্রে অবশ্যই মার্কিন সুপ্রিম কোর্টের যে নির্দেশনা সেটিকেও এক্ষেত্রে একটি বেঞ্চমার্ক হিসেবে আলোচনার জন্য সরকার ব্যবহার করতে পারেন।